পরিচিত হব। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম সুমাইয়া আলী। সুমাইয়া আলী, কোথায় জন্মগ্রহণ করেছেন? জেলা কোথায়? নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ। এবং নারায়ণগঞ্জে তো এখনো আছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলা, বন্দর থানা। বন্দর থানাতে আছেন, ঠিক আছে। শুনি একবারে ছোটবেলা থেকে যতটুকু মনে আছে আপনার জীবনের গল্প। আমি যখন 7-8 বছর বয়স, মানে এর আগে আমার কথা খেয়াল নেই, 7-8 বছর বয়সে আমার আব্বা মনে হয় 7 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে। 7 বছর বয়সে? হ্যাঁ, স্কুলে ভর্তি করে। ভর্তির পরীক্ষা চলে, পরীক্ষায় আমি টিকি, আমার বোন টিকে না। টিকে না, পরে আমাকে স্কুলে ভর্তি করে। ভর্তি করার পর মানে আমার বোনটাকে আমার সাথে মানে আসা যাওয়ার কোনো লেখাপড়া, মানে 1 বছর ও আমার সাথে ট্রেনিং করে, আর আমি লেখাপড়া করি। নার্সারিতে ভর্তি, তখন প্লে ছিল না নার্সারিতে। নার্সারিতে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলাম। যখন মার্কশিট দেওয়া হয়েছে স্কুলে, বাসায় আব্বারে দেখাইছে, এবং তার 3 দিন পর মানে অভিভাবকদের একটা চিঠি দেয়, মানে যে ছেলে মেয়েগুলো মেধা তালিকায় থাকে তাদের প্রতি যাতে গার্জেনের একটা গাইড থাকে সেই হিসাবে। তো আমি ভাবছি আমার লেখাপড়া ভালো না, ছোট মানুষ তো বুঝি নাই, আমি ভাবছি যে আমার মনে হয় আমার আব্বার আইনে আমার বিচার দিব, এরকম। আমি বাসায় যেয়ে খুব কান্নাকাটি করতেছি যে আমার আব্বা আমারে খুব মায়া করে, আমি যদি এখন স্যারের আমার নামে বিচার দিই নিশ্চয়ই আমি কোনো দুষ্টামানি করছি, কান্নাকাটি করতেছি। পরে আমার যে লজিং স্যার ছিল, চিঠিটা ওনাকে দেখানোর পর আব্বারে বুঝাইলো। আব্বারে বুঝানোর পরে বললো যে আপনার মেয়ে তো ক্লাসের ফার্স্ট গার্ল, তো সেই হিসাবে হয়তো গাইড হিসেবে গার্জেনকে ডাকাইছে, আপনাকে যেতে হবে। তখন আমার আব্বা কি করছে, আমাকে কোলে নিয়ে কপালে একটা চুমো লাগাই দিছে। দেওয়ার পর বলতেছে তুই আমার সার্থক সন্তান। পর আব্বু কি করলো, 10 কেজি মিষ্টি নিয়ে গেল স্কুলে। সেখানে সব শিক্ষকদের এবং কিছু ছাত্রদের ছাত্রীদের। হ্যাঁ, ফার্স্ট হয়েছে। এটা আমি নার্সারি থেকে যখন ক্লাস 1 উঠেছেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ভাই বোন ছিলাম 4 বোন 5 ভাই। 4 বোন 5 ভাই। আপনার পজিশন মানে ভাই বোনদের মধ্যে আপনি কত? আমি সবার বড়। সবার বড় ছিলেন? হ্যাঁ, সবার বড় ছিলাম আমি। তো বাবা খুশি? আবার একটু বলে নেই, আমার আব্বা আবার 2টা বিয়ে করছে। আপনি আগের ঘরে না পরের ঘরে? আমি আগের ঘরে। আগের ঘরে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে স্কুলে মিষ্টি নিয়ে গেছেন, তারপর ওইখানে মিষ্টি খাওয়া আসলে এবং গার্জেন সবাইকে ডাকালো। আমার আব্বু এখানে কিছু কথা বললো যে আমি তো আমার মেয়েকে বাসা থেকে গাইড দিব, কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন যাতে পড়ালেখায় অবহেলা না করে। সেখান থেকে আসলো, আসার পর মানে বাসায়ও মিষ্টি নিয়ে আসছে আব্বা। আসার পর আমার মার নাম ছিল সুফিয়া, তো আমার মারে ডাকতেছে সুফিয়া, সুফিয়া দিকা আসছে, আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। মানে আমার আব্বা মনে হয় আমার কোলেই রাখছে, তখন বলতে এত বড় মেয়ের কি কোলে রাখতে হয়। আমি আমার মার ব্যবহার গুলো বুঝি নাই তখন, এখন বুঝতেছি। তো আমার আব্বা বলতেছে যে আমার মেয়ে যদি 20 বছরের যুবতীও হয় তারপরও তো আমি ওরে কোলে নেবো। তোমার মেয়ে পাশ করছে, ভালো হয়েছে, পাশ করছে, মানে মিষ্টি সবাই ভাগ করে দিই। তো সবাই দিল, দেওয়ার পর মনে হইলো আমার মায়ে খাইলো না। যার বুকের দুধ আমি 2.5 বছর খাইছি, সে খাইলো না, কারণ আমার আব্বা খুব রাগী ছিল। এবং আমি আমার আব্বা কেন মিষ্টি খেলো না সেটা আমি বুঝতে পারিনি। ছোট মানুষ, কিন্তু আপনি কিউরিওসিটি জায়গা থেকে এখনো মনে আছে যে নিজের মা মিষ্টি খেলো না। আমি বলতেছি ভাই, ধাপে ধাপে বললে নিশ্চয়ই আপনি খুব ভালো বলছেন, বলুন। তারপরে আমার আব্বা খুব রাগী মানুষ, আমার আব্বা আমার মনে হইলো মারে মারলো, মিষ্টি খালি না কেন, আমার মেয়ে পাস করছে, তুই খুশি না? মায়ের তো আগে খুশি হবার কথা, তুই তো মা। বলতেছে যে না আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি খাইলে মানে আমার দাঁতে ধরে। তারপর আমি ক্লাস 1 থেকে এইভাবে লেখাপড়া করতেছি, স্কুলে আসা যাওয়া করতেছি, এইভাবে 5 পাস করলাম। 5-এ আমি 1 হইল রোল নাম্বার। 8-এ যাই আমি বৃত্তি পরীক্ষা দিলাম, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলাম। নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ভালো ছিল আমাদের গার্লস স্কুল, বন্দর এখনো তার সুনাম আছে। 9-এ আসলাম, ভাইয়া সত্য কথাই বলবো। জি অবশ্যই, আপনি সত্য কথাই বলবেন। মানে 8-এর শেষ, 9-এর প্রথম, আমি মানে আমার যে আমরা 4-5টা বান্ধবী একসাথে স্কুলে যেতাম। তো আমাদের বাসাটা ছিল একটু দূর, মানে বাসা থেকে আসার পথেও 4 জনের বাসা। তো ওদের বাসা থেকে যাইতাম, যাওয়ার পর মানে আমার এক বান্ধবী ছিল রোকসানা, মাহফুজা, ঝিলু। তো ওদের বাসায় যখন যাইতাম, তো আমার বান্ধবী চাচার বন্ধু ওই বাড়িতে আসা যাওয়া করতো, তো আমাকে দেখতো। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল লিয়াকত আলী। লিয়াকত আলী আপনাকে দেখতো? আমাকে দেখতো। তো পরে কিভাবে যেন বান্ধবীর সাথে বা বান্ধবী চাচার সাথে এই ব্যাপার বলছে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। তো মেয়েটার বাসা তো আমার পাশের বাসা, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি আগে, শ্বশুর বাড়ি একটু দূরে, মানে 10 টাকা রিক্সা ভাড়া, পরে যেটা হয়েছে। তো মেয়েটাকে আমার ভালো লাগছে, তো মেয়েটার আমি ভালোবাসি, এভাবে বলছে। বলার পরে তা আমার বলছে পরে আমাকে কি আমি ভালোবাসা কি বুঝি না, ভালোবাসা আবার কেমন? আমার বান্ধবী বলে সিনেমাতে দেখোস না ভালোবাসা করে নায়ক নায়িকারা, তো আমি ওইটা ভালোবাসা? আমার আব্বা আমার মাইরা লাগবে, আমার আব্বা আমার মাইরা লাগবে, আমি ভালোবাসা করতাম না। তো ভাইয়া এই ফাঁকে একটা কথা ভুলে গেছি। যখন আমি ক্লাস 7-এ পড়ি, স্কুলে একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের উপলক্ষে একটা অনুষ্ঠান হয়।
তো সেখানে আমি একটা মানে গান করছিলাম, দেশাত্মবোধক গান, ভাই যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা ডিএল রয়ের গান। আচ্ছা হ্যাঁ বলুন। তারপরে ওই গানটা গাইতাম, গাওয়ার পরে আমার আব্বা ছিল স্টেজে, আর আমি এই শ্রোতাদের মাঝে চেয়ার নিয়ে বসছে। তো আমি যখন ওই গানটা গাইছিলাম, গাওয়ার পরে ওইখানে আমি প্রথম স্থান অধিকার করি। তখন পেছন থেকে আমার আব্বার পেছনে যে চেয়ারের লোক ছিল তারা বলছিল যে আব্বারের নাম নিয়ে যে আবুল মিয়ার তো পয়সার অভাব নাই, যাক মেয়েরও কণ্ঠসুর ভালো আছে, মেয়ে দিয়েও শিল্পী বানায় মেয়েরও মানে পয়সা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এই কথা বলার পরে আমার আব্বা, আমি স্টেজ থেকে নামলাম, নামার পর আমার আব্বা বলতেছে, বাসায় আনছে যে মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে থেকে আর গান গাইবে না। বাবাই কথা বললো। তখন কি আমার আব্বা বলছে গান গাইতে মানা করছে, আমি গান গাইবো না। আপনি গান গাওয়া করে দিলেন? করবো না। তো সেখান থেকে ভালোবাসার কথা শুনে আপনি যেটা বললেন যে না না আমার আব্বা মেরেই ফেলবে। না, আমার আব্বা মেরে লাগবে যদি শুনে যে আমি কারোর সাথে কথা বলছি, কারোর সাথে মানে প্রেম করি। প্রেম বুঝলাম, ভালোবাসা বুঝলাম, পিরিত তখন পিরিত বলতো, লাইন বলতো, লাইন বলতো, লাইন বলতো। আমার মানে আমার আরো 24 বছর আগের কথা তো। লাইন বলতো, ছেড়ি লাইন করে বা পিরিত করে। লাইন যদি আমি করি আমার আব্বা আমার মেরে লাগবে, আমি না। হ্যাঁ, তাইলে তো হ্যাঁ তোর অনেক পছন্দ করে। তাই ভাইয়া কিভাবে যেন ওই বাড়িতে আমি আসতাম, উনি আমাকে দেখে রাস্তায় একটা টেলার ছিল, সাথী টেলার্স, ওইখানে আমি জামা কাপড় বানাইতাম। তো ওই টেলারে বসে থাকতো, আমি না লোকটার দেখে, লোকটা আমাকে দেখে হাসতো, আমিও হাসতাম। লিয়াকত? হ্যাঁ। তো লোকটা দেখতে খুব সুন্দর ছিল। আমি পিকচার নিশ্চয়ই আপনার চেয়ে বয়স অনেক বড়। আমার চেয়ে বয়সে মানে ব্যবধান আছে 18 বছর। ও মাই গড, অনেক। কিন্তু বোঝা যায়নি। আপনার ভালো লাগতো? আমার ভালো লাগতো। তখন ঠিক আছে, সে আমাকে একটা চিঠি দিচ্ছে, আমার বান্ধবী দিয়া চিঠি দিচ্ছে, বলছে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক পছন্দ করি, আমি তোমার বিয়ে করবো এবং তোমার সাথে আমি প্রেম করবো না, কিন্তু তোমার বাবার বাড়িতে, তোমার বাবার কাছে আমি প্রস্তাব দেবো। এইভাবে চিঠিটা লিখছে। লেখার পরে জন বলছে যে বাবার কাছে প্রস্তাব দিব, তাইলে তো আমার বাবা আমার আরো মেরা লেব, এইভাবে বলতেছি। রোকসানা এটা করতে না করিস, তাইলে আমার আব্বা না আমার লেখাপড়া করতে দিত না, এরপর আমার মেরা লেব, আমার ঠ্যাংগুলো কেটে লেব বলতেছি। বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। উনি আবার কি করছে, আমার এক খালাম্মা ছিল, মানে ওনার বিয়াই, আর আমার হচ্ছে আমার মা তার বোন ডাকছে। ওই খালাম্মারে দিয়া কি করছে, ওনার বড় ভাই এবং খালুরে দিয়া কি করছে, আমাদের বাড়িতে ডাইরেক্ট প্রস্তাব পাঠাইছে। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি ক্লাস মানে 8 শেষ করতেছি, 9-এ প্রথম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো প্রস্তাব দিল। আমার আব্বা কি বললো যে না আমার মেয়ে এখন বিয়ে দিব না, আমার মেয়ের আমি ডাক্তার করবো। তো এদিক থেকে কি করছে, লজিং যে টিচার গুলো ছিল, ওই টিচার থেকে একটা টিচার ছিল, ওনার বাসা হচ্ছে কুমিল্লা, উনি দেখতে খুব সুন্দর, শিক্ষিত, বিয়ে পাস। আমার দাদির কাছে বলছে যে আপনার নাতনির আমি বিয়ে করবো। এটা কি আপনার বাবাকে বলেছে? এটা আমার বাবাকে বলে নাই, কিন্তু আমার আব্বা খুব লোকটারে খুব পছন্দ করতো এবং সেই হিসাবে মানে গ্রামের ছেলে চাকরি করছে, সে আবার কি করছে সংসদে পিওনের পোস্টে চাকরি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর দেওয়ার পরে ওইখানে হলো তো প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব দেওয়ার পর আমার দাদি রাজি, কিন্তু আমার আব্বা বলতেছে যে না। এইদিকে আবার ওইখান থেকে ওই যে লিয়াকত যে ওনার বাসা থেকে আবার ওনার বোন আসছে, মানে রাজি না আব্বা। আমার আব্বু বলতেছে যে না, আমি ওই এলাকায় যদি মেয়ে বিয়ে দিতে হয় আমি অন্য জায়গায় বিয়ে দিব, এই এলাকায় দেবো না। আচ্ছা, না দিবই না। এদিকে আপনি যে লিয়াকতের কথা বলছিলেন, উনি তো বিদেশ থেকে ফিরে এসছে। হ্যাঁ। আচ্ছা, উনিও কি আপনাকে তখনও বিয়ে করতে চাইতো? তখনও। আচ্ছা আচ্ছা। তারপরে করছে কি, উনি আবার বিয়ের প্রস্তাব দিতেছে, ওনার ভাই বোন সকালে আসে, বিকাল আসে, রাতে আসে। আব্বা মানে একেবারে বিরক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে মানে আব্বা আমার কি বলতেছে, তাহলে মেয়ে মনে হয় এদিকে মনে হয়, আমার মনে হয় মেয়ে মনে হয় দুর্বল আছে, নাহলে আর বারবারে কেন আসে, আমি না করে দিই, তারা কেন আসে। তখন আমার আব্বা আমারে কি করছে, একটা রুমে নিছে, বাড়িতে আমার 5টা রুম, ওই রুমে নিয়ে আমারে কয় কি তুমি বাইরে যাও, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তখন আমার আব্বা আমাকে বললো, মা তুমি আমার কাছে সত্য কথা বলবা, তুমি কিন্তু তোমরা 10টা ভাই বোন, ওই 9টা কিন্তু আমার ছেলে মেয়ে না, তুমি আমার মেয়ে, তুমি আমাকে বলবা যে ওই হাজী সাহেব আলীর ছেলেরে কি তুমি পছন্দ করো। এটা কি মানে আমার আব্বা লিয়াকতের কথা বলছে? লিয়াকতের কথা বলছে। আচ্ছা আচ্ছা। তখন আমি আব্বারে কিছু জড়াই ধরে কান্না করে দিলাম, আব্বা আমি ওই লোকটারে পছন্দ করি, মিথ্যা কথা বলতাম না। তুমি কি জানো ওই এলাকায় আমরা বিয়ে, ওই এলাকার খুব আমরা নিন্দা করি, ওই এলাকায় বিয়ে দিব না আমি তোমারে। আমাকে তাহলে আব্বা ওই লোকটা ছাড়া আমি বিয়ে করবো না, আমি আমার আব্বারে ডাইরেক্টলি বলছি। বলার পর আমার আব্বা গিয়ে আমার দাদিরে বললো, মা দেখেন এগুলো বলে, ও এখন কি করতে পারি, দেখ অনেক কিছু করতে করতে রাজি হয় না। তারপরে কি করলো, যে কবিরাজ ধরলো আমার মায়, কবিরাজ ধরলো যে আমার মেয়েরে যে কোনো করে হোক তাবিজ কবর করেছে, মানে আমার মারও মেয়ে জামাই পছন্দ হয়েছে, সোজা কথা ছেলে আমার পছন্দ হয়েছে, আমি এইখানে দিব। আচ্ছা, এলাকায় কুলে পারা হোক, ছেলেরা কি কুলু নাকি, ছেলেরা হাজী বংশের লোক। আচ্ছা আচ্ছা। এটা কে বলছিল? এটা আমার মা, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রাজি, শুধু আমার বাবা রাজি? বাবা রাজি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এদিকটা আমার ননা, মানে আমার ওই লোকটার বড় বোন আর এই বড় ভাই খালু
এরা আমার আব্বার কাছে আসছে, আর এই দিকটা কবিরাজতে তাবিজ দিয়েছে, ওই তাবিজ আমার একটা চূড়ায় ধোয়া শিখাই দিছে। ওই ধোয়া করে হিটার ছিল ভাই, আগে হিটারে রান্না বাড়া করতো, আগে গ্যাস ছিল না আমাদের বাড়িতে, ওই যে কারেন্ট হিটার, ওই হিটারের মধ্যে কি করছে বলছে যে হিটারের মধ্যে তাবিজটা ফালাই দিতে। তো আমি কি করছি, ধোয়া পইরা একটা ধোয়া শিখাই দিছে, ওইটা হিটারের মধ্যে আমি তাবিজটা ফালাইছি, মানে তাবিজটা জ্বলে পুড়ে ছাই হবে আমার আব্বা বলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক ভাই পরীক্ষিত একদম। তাবিজটা পড়া শেষ, আমার আব্বা বলছে ঠিক আছে যান, আপনারা এরকম করতেছেন আমি বিয়ে দিব, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। ভেরি ইন্টারেস্টিং। দিল। তারপরে আমার ননাসে জামাইয়েরা সবাই আসলো, আমাকে দেখতে আসলো। তখন মানে এইভাবে করতে 9 থেকে মানে 10-এ উঠলাম, ক্লাস 10-এ। 9 থেকে 10-এ উঠলেন? 10-এ উঠলাম। তো ওই সময় কি আপনার বিয়ে শাদীর ব্যাপারে রাজি হয়ে গেল আপনার ফ্যামিলি? হ্যাঁ। বিয়েটা কি হলো? হ্যাঁ বিয়েটা হলো। তখন ক্লাস 10-এ না 9-এ? ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল আমার কোনোদিন সে ভাগায় বিয়ে করবে না, আর আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাইগা বিয়ে বসবো না, যদি বিয়ে করতে হয় তাহলে গার্জেন নিয়েই করবো, সামাজিকতা বজায় রেখেই করবো। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার ভিতরে। ওকে, তার মানে আপনি 9 থেকে যখন 10-এ উঠলেন তখন ওদের বাসা থেকে লোক আসলো, আসার পরে ননাসের জামাইয়েরা সবাই আসলো, ভাই বোন। আয়সা কি করলো, ভাই আমার দেখা বলে কোন ক্লাসে পড়ো, অ্যাড্রেস লেখো। লিখতে গেলাম, লেখছি, কিন্তু হাত কাঁপতেছিল তখন। লেখার পর তারপরে ননাসের জামাই কি করলো, আমারে ওই ওনার বড় বোনের জামাই, যেটা যে ঢাকা লালমাটিয়া কলেজের সাথে ওনার বাড়ি, উনি আমাকে কি করলো 2000 টাকা দিল। 2000 টাকা দিল, দেওয়ার পরে যে আমি তো তোমার বিয়েটা খেতে পারবো না, আমি 3 দিন পরে বাহিরে কুয়েত চলে যাচ্ছি, আচ্ছা তোমাদের প্রতি শুভকামনা থাকবে। ঠিক তার 5 দিন পর শুক্রবার আসলো, আসার পরে মানে বিয়ের ডেট, বিয়েটা হইলো। হওয়ার পর তার ওনাদের বাড়িতে ওনারা চলে গেল। তারপর আমারে কি করলো, ওইখান থেকে শুক্রবারে বিয়ে হইলো। অনেক ভাই বিয়ে হয়েছে তো ঠিক, কিন্তু ওই লোকটার কাছে তো আমি যাই না, দেখলেই শরম করে, দেখলেই হাসি পায় আর শরম করে, আমি যাই না। আমার আব্বা মানে আমার আব্বা চায় যে জামাইয়ের কাছ থেকে একটু দূরে থাকবে, কিন্তু আমার মা, আমার তো 2টা মা ছিল, 2টা মা, আমার ফুফু, আমার দাদি, আমার ভাবি, যার জ্যাঠতো ভাইয়ের বউ ছিল যারা, তারা চাইতো যে জামাই আসলে যান না কেন। আমার তো লজ্জা করে, আমি আর সামনে কি যাবো, মানে আমি পছন্দ করছি, বিয়ে হয়েছে, এই লজ্জায় আমি আর সামনে যাই না। পরে উনি কি করছে, ওই সোমবার দিন আসলো, ওদিন চলে গেল। সোমবার দিন আমাদের বাড়িতে কি ভাবিরে পাঠাইছে আমার নিয়ে। তখন ভাই সিনেমা, নতুন বিয়ে হইলে শালা সমুদ্রীর বউ নিয়ে সিনেমা দেখতে যাইতো নতুন জামাইরা, সিনেমার একটা প্রচলন ছিল তখন। তখন আর সে আমার বলছে যে রেডি হও, মানে উনি রিক্সাতে বসে থেকে ওনার ভাবিরে পাঠাইছে, বোনের জামাইরে পাঠাইছে। তখন আমার আব্বাই দেয়নি, আমার আব্বাই না করছে, ইশারা দিয়ে যাবা না। তো আমিও কি করছি, আর যাইনি, আমি কিন্তু আমার ভালো লাগতেছে না, যাবো না। তো আমার আব্বারে বলতেছে যে সুরাইয়ারা একটু আমাদের বাসায় নিতে চাই, আমাদের বাসায় নিতে চাই। তারপরে আব্বা বলতেছে যে ঠিক আছে যাইবো, মেয়ে বিয়ে হচ্ছে, স্বামীর বাড়িতে যাবো না। আমার দাদি, আমার নানি আমার সাথে, আমার 2টা ভাই বোন আমার সাথে গেছে। তারপরে যাই হোক ওনাদের বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তার শুক্রবার আসলো, আবার শুক্রবার, সোমবারের পর শুক্রবার আসছে। আসার পরে তারপরে আমার আব্বার কাছে খবর পাঠাইছে যে ওদের নিয়ে শালা শালের সম্বন্ধে নিয়ে, মানে সবাই তো শালা আর শালি, বউরি নিয়ে সিনেমা দেখতে দিব। আমার আব্বাই রাজি না, না মেয়ের আমি একা ছাড়বো না। তখন আমার 2 ভাই আবার কি করছে, আব্বারে বুঝেছে, এই তুমি যে বিয়ে করছো, তুমি দিয়ে একদিনও মানো নাই, তুমি আমার রাত্রে যাই আমার বাবার বাড়িতে লইয়া পড়ছো, যাইতে আর বাসায় যেতে দাও না। আর এখন ওই বেড়াই বিয়ে করছো, 8 দিন হয়ে গেছে, তুমি বেটার বউ সামনে যেতে দাও, এইটা আবার কোনটা? যাক আব্বার অনেক কিছু বুঝাইছে, বুঝানোর পর আব্বাই রাজি হয়েছে। পরে আমরা গেছি সিনেমা দেখতে। হ্যাঁ, তখন সাবানা ম্যামের একটা ছবি ছিল অন্ধবিশ্বাস, দেখলাম, দেখে বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেলাম পরে রুমে নিয়ে বসাইলো। তারপর আমার আম্মাই পিঠা বানাইছে, পিঠা উঠা দিল। খাওয়ার পরে কি করলো, ওই আমার আব্বাই গিয়ে হাতে করে একটা লুঙ্গি নিয়ে গেল। হ্যাঁ, লুঙ্গি নিয়ে আমার হাজবেন্ডের দিল, নাও ওই লুঙ্গিটা পরো। আব্বা আমি বাসায় চলে যাবো। তো আরে নিয়ে যায় ওনে, শ্বশুর বাড়িতে মেসে বিয়ে করলে 2-1 দিন থাকে না, যাক ওইখানে থাকলো। লুঙ্গি টুঙ্গি পরার পরে রাত্রে কথা টথা হইলো। আমার দাদি, আমার নানি আমার সাথে ছিল, আমার ভাবি ছিল, এদের 2টা পর্যন্ত কথা হলো। 2টার পর উনিরা বাসায় চলে গেল, যার বাসায়। তারপর ওনার সাথে আমার কথাবার্তা হওয়ার পর ভাই এক সময় মানে ওনার সাথে আমার মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ওইটা হইলো। তখন আমার বয়স 15 বছর। জি, পড়াশোনা তখনো করছেন? হ্যাঁ, পড়াশোনা হইতেছে। আচ্ছা, তারপরে এইভাবে কাটলো অনেকদিন। কাটার পর অনেকদিন, কি 22-25 দিন, হ্যাঁ 26 দিনের দিন। আমার এখনো মনে আছে 31 তারিখে বিয়ে হয়েছে, জানুয়ারি 1992, যা 31 জানুয়ারি। আর উনি বাহিরে গেছে 26 ফেব্রুয়ারি, মানে সৌদি আরবে চলে গেল আবার, ছুটিতে আসছে 1 মাসের 42 দিনের ছুটি। তারপর উনি বাহিরে চলে গেল। উনি বাহিরে গেছে পর আমি যে এত কান্না করছি ওদিন। তারপর এয়ারপোর্ট গেলাম, যারা উনার বাহিরে চলে গেল। যাওয়ার পর তখন আমি আর বাচ্চা কোনো কনসেপ্ট করি নাই, কিচ্ছু না, বাচ্চা হইল না। তখন উনি গেল গা, উনি যাওয়ার পরে ফোন দিল যে আমি ভালোভাবে করছি, এভাবে চিঠি আনানোর কথাবার্তা সবকিছু হইলো। হওয়ার পর উনি বিদেশ থেকে আসলো 2.5 বছর পর, বিয়ের পর ভাইয়া, 2.5 বছর পর, 2.5 বছর পরে আসলো, সৌদি আরব থেকে আসলো। তখন এই ফাঁকে আমি ম্যাট্রিক পাস করলাম। পাস করার পর আব্বু আমাকে কলেজে ভর্তি করলো। কলেজে হ্যাঁ ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা আমার দেওয়া হলো, ফার্স্ট ইয়ার ভর্তি হইলাম।
উনি 2.5 বছর পরে আসলো। ওকে। আসার পর তখন আমার মানে আসার পরে উনি কি করলো, মানে স্বর্ণ গয়না দুনিয়ার কিছু লইছে, মানে এর হিসাব ভাইয়া আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আচ্ছা যাই হোক, পরে ভাইয়া উনি আইসা আমার মানে কলেজে, হ্যাঁ স্বামী আসছে বিদেশ থেকে, আমি 3-4 দিন বা 8 দিন কলেজে যাইতাম না। 15 দিন হয়ে গেল আমার কলেজে যেতে দেন, কলেজে যেতে না। আমার আব্বা বলে মা তুমি কলেজে যাবে না? আমি কই না, আমার রায় না করে কলেজে যাওয়া লাগতো না, কলেজ গেলে তোমার নলেজ বেশি বাইরে যাবো, এত পড়ালেখা করে তুমি কি করবা? আব্বা যে বুঝটা দিত ওই বুঝটাই মানতাম, আমার হাজবেন্ড যেটা দিত ওইটাই মানতাম। আব্বার আমি কই আব্বা থাক, হ্যাঁ আমার না কলেজে যেতে না করা, ঠিক আছে মা তোমার ইচ্ছা, কিন্তু লাইফটা তুমি লস করলা। ও ভাইয়া এর মধ্যে আমার মনে হয়েছে আরেকটা কথা, লাইফটা যখন লস করলা, আমার যেদিন গায়ে হলুদ, হ্যাঁ ভাইয়া এই কথাটা আমার মনে নাই, আমার আব্বার কথাটাই লাগছে। আমার গায়ে হলুদের দিন আমার আব্বা হলুদ নিয়ে আমার কপালে ভাবে দিতেছে, দিয়ে বলতেছে, মানে আমার হাজবেন্ডের সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স, বলতেছে যে মা তুমি তো বিয়ে করলা ঠিক আছে, কিন্তু তোমার সংসার কইরা সাপ মিটবে না, এই কথাটা বলছে। বলার পর আমার মা কি করছে, আমার আব্বারে ধাক্কা লাগাইছে, তুমি কি কাও মুখ দিয়ে এইগুলো ভাইয়ারে, খেয়াল করছো যে আমার বয়স কত? আমার মেয়ে মাত্র 15 বছর, তখন মনে হয় লোকটার বয়স 32 বা 33 এরকম। যাই হোক, পরে ওই আমার আব্বা, হ্যাঁ প্রথম বছর কলেজে যাওয়া বন্ধ হইলো, বন্ধ হওয়ার পর হ্যাঁ আমার প্রথম বাচ্চা, প্রথম 3টা ছেলে, আমার প্রথম ছেলেটা আমি কনসেপ্ট করলাম, মানে কলেজ ছেড়ে দিলেন? হ্যাঁ ছেড়ে দিলাম, আসার পর মানে 1 মাস স্বপ্ন শেষ হয়ে গেল, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ। হ্যাঁ কিন্তু খুব ইচ্ছা ছিল ডাক্তারের চেয়ে বেশি শিল্পী হওয়ার ইচ্ছা ছিল, সত্যি কথা। তারপরে ওই কলেজে বন্ধ করলো, তখন আমার 1 মাস পরে মানে আমার মাথা টাথা ঘুরে খাওয়া দাওয়া করতে পারি না, তখন নারায়ণগঞ্জ সদরে আমার মহিলা ডাক্তার দীপা ইসলাম, ওনার কাছে নিয়ে আসলো, প্রেসার প্রসাব টেস্ট করাইলো, করা বলে যে বাচ্চা ফাটে, কনসেপ্ট করছে আপনি প্রেগনেন্ট। যাক প্রথম ছেলেটা এইভাবে মানে সংসার খুব সুখে শান্তিতে কাটলো। এর মধ্যে আমার হাজবেন্ড যখন বাচ্চাটা পেটে দিয়ে উনি আবার বাহিরে চলে গেল, বাচ্চাটা প্রেগনেন্ট হইলাম তখন উনি আবার ওই যে ছুটি শেষ 42 দিনের গেল গা, আসলো 3.5 বছর পর, আবার আসার পর আইসা দে ও বাচ্চা 3.5 বছর, প্রায় 4 বছরের হইলো, হওয়ার পর আবার 42 দিতে ছুটি। প্রথম বছর 2.5 বছর, খেয়াল করবেন ভাইয়া 2.5 বছর, দ্বিতীয় বছর 3.5 বছর, কয় বছর হইল? 6 বছর। হ্যাঁ আসলো, আসার পরে থাকার পরে আবার দ্বিতীয় বাচ্চাটা কনসেপ্ট করলাম। তো এর মধ্যে যখন উনি বাহিরে ছিল, আমি আবার এনজিও যে পশিকা ছিল, পশিকাতে আমি একটা জব করতাম, হ্যাঁ ওইখানে জব করলাম। ওই জবটা প্রায় 15 বছরের মতো আমি করছি, 13-14-15 এরকমই বললাম। এই ফাঁকে স্বামী বিদেশ থাকে, মার কাছে আমার ছেলে থাকে, আমি একা বসে থাকবো, লেখাপড়া যখন হইলো তো একটা জব করি। হ্যাঁ পশিকাতে আমি জব করলাম এসসি কমিটিতে মহিলাদের নিয়ে। হওয়ার পরে উনি আসলো, আসার পরে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট হইলো, কনসেপ্ট হওয়ার পরে 42 দিনের ছুটি আবার গেল। সরকারি চাকরি করতো তো 42 দিনের বেশি ছুটি পাইতো না। যাওয়ার পরে দ্বিতীয় বছর আসছে 7 বছর পরে, 7 বছর পর দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে, সে যে বাচ্চা যখন আমি কনসেপ্ট করছি দ্বিতীয় ছেলেটা, তার 7 বছর পর আবার আসছে বিদেশ থেকে। মাই গুডনেস, মানে এটা তো গ্যাপ, এত বড় বড় গ্যাপ, মানে আপনি কিছু বলতেন না, যোগাযোগ করে বলতেন? বুঝতাম না তখন, আমি মানে এতই ছিলাম না, বুঝি নাই তখন। কি ভাইয়া সত্যি কথা, যেটা বাইরে থেকে একটা গয়নাগাটি আনতো, ভালো লাগতো দেখতে, বাইরে থাকলে ভালো, মানে তখন একটা মনে হচ্ছে বাইরে থাকাই ভালো। হ্যাঁ বাইরে থাকা ভালো। আবার মাসে 5-10 হাজার টাকা দিছে, হাত খরচ টাকা পাইতাম, মানে এইগুলো বুঝি নাই যে টাকাই যে সবকিছু না, এখন বুঝি, তখন বুঝি নাই। তারপরে 7 বছর পরে আসলো, আসার পর মানে আমার আব্বা তখন জীবিত, তখন বলতেছে যে এইভাবে তো স্বামী সংসার হয় না, তুমি খেয়াল করছো বিয়ের পরে 25 দিন, তারপরে 2 বারে 42 দিন, তো কতদিন তুমি সংসার করলা, হিসাব করো তোমার, মানে উনি বাইরে থেকে আসবে 3 দিন আগে, তুমি একটু হিসাব করছো, তুমি এবার আসলে বলবা যে আপনার কাছে আমি থাকতাম না, আপনার ভাত খাইতাম না, আমি আপনার কাছে থাকতাম না, কে বলে দিল আপনাকে? আমার আব্বা শিখাই দিল। হ্যাঁ আপনার কাছে থাকবো না, আপনার ভাত খাইতাম না, কিনা আপনি যদি বাহিরে যান। আচ্ছা ঠিক আছে, 3 দিন পর আসলো, 3 দিন আগে বললো। আসার পরে সকালবেলা আসছে, আসার পরে বাসায় গেছে সকালবেলা 5টা বাজে এয়ারপোর্টে অ্যাটেন্ড করছে। তো সেখান থেকে আমার বড় ছেলেটা আসছে, আমার ভাই, আমার বোন জামাই, এরা এসে নিয়ে গেছে। যাওয়ার পরে থাকলো, তারপরে রাত্রে আমি বলতেছি আমাকে একটা কথা বলবো আপনার, তখন আমি তারে মানে সংসার যে 12 বছর হয়ে গেছে আপনি করেই বলি, আমি আপনার একটা কথা বলবো, বলো। আমাকে আমার আব্বাই কইছে আপনি যদি বিদেশ যান তাহলে আপনার ভাত আর খামু না।
ওকে, আমার নিজে বলেন না, বলছে আমার মানে আব্বাই বলছে, তা আব্বা এটা তো আমার কথা ছিল না। আর তখন ভাই আমার এমন জ্ঞানও ছিল না যে আব্বার কথা বললে কি কোনো একটা মানে মাইন্ড করবো নি বা খারাপ ভাববো নি, এইগুলো কিছু বুঝি নাই। আমাকে আমার আব্বাই বলছে আপনার ভাত আর খামুন, আপনি বিদেশ গেলে যদি এবার এটাকে তোমার আব্বাই বলছে, তোমার কথা কি? আমাকে আমার আব্বার মতেই মত, আপনি যাইতে পারবেন না। তাহলে এবার বেশি দিন থাকবো না, 2 বছর থাকবো। তুমি এতদিন ওই করছো, নিজেদের লাইফটা একটু সেটেল না কইরা কি করবো? আমার যে 2টা ছেলে হয়েছে, ওদের ভবিষ্যৎ আছে না, এই সেই যাক। তারপরে গেল আবার, থাকার পর 2 বছরই থাকছে, বেশি থাকে না। এসে আসলো, আসার পরে এই সময়টাতে তো বিদেশে থাকতো, দেশে এসে কোন প্রপার্টি করা, জমি জমা করা, এগুলো করতো কিছু না, কিছু করে শুধু মাসে মাসে কিছু টাকা দিত। হ্যাঁ, আচ্ছা। আর বাবার উপরে খাইতাম, দুধ খরচাও দিত না ছেলেকে। মনে করছে নানা নানির আছে, চলবো না। যাক, তারপর আসলো, 3য়বার আসলো, পরে তুমি তা আর গেল না। তো মোট কত হইলো? 14 বছর হইলো। 14 বছর, হ্যাঁ। 14 বছরের মধ্যে তার সাথে আমি। তখন আপনার ছেলের বয়সটা কত? আপনার বড় ছেলের বয়সটা কত? বড় ছেলের বয়স হয়েছে 10 বছর তখন। 10 বছর, আচ্ছা, ওকে। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন, 2.5 বছর পরে। 14 বছরে কতদিন সংসার হলো আসলে? 342 হিসাব করেন, 342 দুগুণে 84। 84 মাস না, 84 দিন। 84 দিন 14 বছরে মাত্র। আর 42। মাই গুডনেস। আচ্ছা, ঠিক আছে, বলুন তারপর। 42। এটা বাঙালি নারী বলেই সম্ভব। এরা আসলেই মানে সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করে চিন্তা করা যায় না। হ্যাঁ, বলেন তারপরে। তারপরে আসলো, আসার পরে আমার মা বলতেছে 2টা ছেলে, একটা মেয়ের দরকার আছে। মা, মেয়ে না থাকলে সংসারের মাতৃত্বের কোনো স্বাদই থাকে না, তো একটা মেয়ের দরকার। আমি মেয়েটা নিব না, আমার 2টা ছেলেই থাকুক। মানে একটা মেয়ের জন্য 2য় ছেলেটা হইলো। আচ্ছা। 3 নম্বর ছেলেটা হইলো একটা মেয়ের জন্য। তারপর যাক, আমার মা বলতেছে যাক দেখি। আচ্ছা। আমি কখনো কোনো মেডিসিন খাইতাম না ভাই, কারণ অনেকদিন গ্যাপে আসতো না, কিন্তু আমি মেডিসিন খাইতাম না। আচ্ছা। তারপরে 3য় ছেলেটা আমি কনসেপ্ট করলাম। মেয়ের জন্য আসলে আরেকটা ছেলে হলো, মানে মেয়ের জন্য আরো 2টা ছেলে। প্রথম তো ছেলে হইলো, জি জি জি। মেয়ের জন্য। আর উনি তো তখন প্রথমেই বলছে যে আমার ছেলে হবে। আমি সৌদি আরব স্বপ্নে দেখছি আমার ছেলে হবে। আর এদের বংশের মধ্যে যারা চাচতো, যারা তো মামতো, যত জায়গায় আত্মীয় স্বজনের সবার প্রথম মেয়ে হয়েছে, শুধু আমারই ছেলে হয়েছে প্রথম। আচ্ছা। হ্যাঁ, ছেলে চাইছে, আল্লাহ বেশি করে ছেলেই দিছে। যাক, 3 নম্বর ছেলেটার যখন আমি কনসেপ্ট করলাম, আমার অবস্থা তখন কাহিল, মানে একদম বিপরীত। প্রথম 2টা বাচ্চা আমি বুঝিই নাই। আচ্ছা। কিন্তু 3 নম্বর বাচ্চার বেলা আমার কি হইলো, 6 মাস পর্যন্ত আমি ভাত মাছ কিচ্ছু খাইতে পারি না, শুধু পাউরুটি, কলা আর ডিম খাইতাম। আচ্ছা। 3 নম্বর বাবুটা হইলো খুব অবস্থা খুব সিরিয়াস ছিল। যাই হোক, হাসপাতালে ওই ক্লিনিকে হইলো, একটা প্রাইভেট ক্লিনিক আছে বাসার সাথে, ওইখানে। খুব খুশি ছেলে হয়েছে, মানে মন খারাপ নাই। উনি 1 বছর, হ্যাঁ, ছেলেটা 9 মাস তখন। এই 9 মাসের মধ্যে ভাইয়া যখন আমার 3 নম্বর ছেলেটা হইলো, আমার স্বামীটা আমাকে একটু অনীহা করতেছে। মানে আমি প্রত্যেকটা কাজ করতে গেলে দোষ, রান্না করতে গেলে দোষ, পানির গ্লাস দিয়ে ধুইছো, প্লেটে এরকম কে, মানে একটা অজুহাত এরকম করে কেন বলতে। পরে আমার বলতেছে কি, একদিন মানে এরকম হলো, জুমারে নামাজ এনেছে, তার বয়স 8 মাস, বাবার ছাড়া কিচ্ছু বুঝে না। ওই বাবার কোলে উনি জুমার নামাজ পড়তে গেছে। আচ্ছা। যাওয়ার পরে আমার ভাই আবার ওই যে ফেসিয়াল ছিল, আমার ফোন দিছে, আপু ডাক্তার হয়েছে দিসান, 2 নম্বর ছেলে, দিসান কি বাসায়? আমি কই না, ও তো বাসায় না, ওর আব্বার সাথে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে কয় কেন? আমি কি কেন, কি হয়েছে রে? আপু মাছ ধরছি পুকুরের, মাছ নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছ নিয়ে যেতে। মাছ নিয়ে এই 16 বছরের মধ্যে সে আমাকে একটা টর্চার কোনোদিন করে নেই, মানে আপনার হাজবেন্ডের কথা মায়া করতো খুব। তো যাই হোক, এখন আমারে বললো, আমার তখন কি করছে, আমি ঠিক আছে ওর আব্বার সাথে নামাজ পড়তে, নামাজ পড়ে আসুক, আসলে আমি পাঠাই দিই। মানে উনি ঘরে ঢুকছে আর আমি ফোনটা রাখছি, এই পর্যন্ত উনি দেখছে। চিচি মানুষ বিরক্ত করছে, যার পর আমি দৌড়ে আসছি, কি হয়েছে এই কথা বলাতে কি করলো ভাই, আমার একটা থাপ্পড় দিল। মানে আপনার হাজবেন্ড একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে কি হলো, আমি মনে হয় জ্ঞান হারাই ফেললাম। জীবনে তো মাইর খাই কোনোদিন, একেবারেই মানে আকাশ থেকে পড়ার মতো। আর আমার বাবার বাড়িতে আমি ফুলের আচরও খাইনি, খুব আদরের সন্তান ছিলাম। পরে দেখা যায় নাক দিয়ে যখন আমার রক্ত পড়তেছে, এই জায়গা একদম কালো হয়ে গেছে। তো কি করছে, ওই ধরছে পরে, যাই কি হইলো পরে, যাই হোক কি করছে, ওই আমি অজ্ঞান থাকা অবস্থায় সে কি করছে, আমার ফোনটা নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার যখন 1-1.5 ঘন্টা পরে যখন আমি ঠিক হয়েছি, তখন আমি বলতেছি যে ফোনটা আমার কেন মারলো, আমার কি অপরাধ? সেটা তো আমাদের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন রাখলাম। আমি লিওন এই কে করো, দিসান ফোনটা লো, ফোনটা দিচ্ছে। ফোনটা কি তোমার বাবাই কিনা দিছে? আমি কি করছি ভাইয়া, বরকাটা নিয়ে ঘর থেকে বের হয়েছি পরে এদিকে আসো, কোথাও যাইবা না, এদিকে আসো। আমি কথা শুনিনি, আমি যাই আমার ভাগ্নির কাছে, আমি ফোন দেবো যে আমি ঘরতে যে বের হয়েছি, এ পর্যন্ত এই ফাঁকি উনি কি করছে, আমার ভাইদের ফোন দিছে। ফোন দিছে তো অর্ধেক রাস্তায় ভাগ্নিকে ঘরে গেছে, দেখি আমার ভাই
ভাই একসাথে। কি রে তোরা আপু কি হয়েছে? আমি বাইরে দুইরা কান্না করতেছি। দেখ আমার ফুপু আসছে, আমার 2 মা আসছে, যে আমার বিয়ে দিছে ঘটক, উনি ওই খালাম্মা আসছে, আমার 2 ভাই, মানে সবাই ছোট, তোরা আমার ছোট বয়সে। তোরা সোফার মধ্যে বসে রয়েছে, বসার পরে বলতেছে আমার মানে আমার যে মা, আমি যে মা আমার লালন পালন করছে খুব সোজা, একদম সরল, কিন্তু আমার ছোট মাটা খুব কড়া। আচ্ছা, যে একটাই প্রশ্ন করছে, আপনি আমার মেয়েরে কেন মারছেন? পরে বলতেছে ওই একটু আগে কার সাথে ফোনে কথা বলছে। ভাইয়া 3টা সন্তান হয়ে গেছে, 14 বছর রাখা মাইয়ার বিদেশ হয়েছেন, মাইয়া কিছু করে নাই, আর এখন মাইয়া কিনা খারাপ হয়ে গেছে, এখন ফোনে কথা বলে। তখন জন বলছে যে ফোনে কথা বলে, তখন পাশের রুমে থেকে আসছি আমি। আমার ভাই রিপন, তুই আমার ফোন দিছস না? কয়টা বাজে? অমুকটা বাজে। উনি আবার কি করছে যে যখন আমার থাপ্পু ছিল তখন তো ফোন নিছে গা, আর নাম্বার তোনার কাছে, কারণ আমার কাছে থাকলে হয়তো ফোন নাম্বার ডিলিট করে ফেলতাম, কার সাথে কথা বল। ফোনের নাম্বার কয় আমি আপারে ফোন দিছি তুলা ভাই মাছের জন্য, তুমি ফোন দিছ? রিসিভ করলে যাই দে আমার ভাইয়ের ফোন। তখন আর কিছু বল, তখন মানে সবার সামনে আমি বলছিলাম যে তুমি যদি আমার শুধু শুধু মেরে থাকো, তাহলে দেখো তোমার হাত পা গুলো একদিন হইলো মরার আগে তোমার পঙ্গু হয়ে যাবো। আমি তো আমি কথাটা বলছি ভাইয়া, বলছিলাম মানে অভিশাপ যেটা বলে দিলাম। এর মধ্যে ওই 2008 সালে আমার আব্বা মারা গেল, আর আমার আব্বা মারা যাবার পরেই মানে ফ্যামিলিতে একটু আমার একটু মানে অবহেলা। আমার স্বামী, আমি কি করলাম, ওই মানে নামাজ পড়তে যাবে মাগরিবে, কাঁঠাল ছিল ফ্রিজে, কাঁঠাল বলছে কাঁঠাল নামাইতে ফ্রিজে, আমি নামাজ মাগরিবে নামাজ পড়ে খাবো। তো একসাথে বসে কাঁঠাল খাইলাম, খাওয়ার পরে না এশার আজান হইলো, উনি অজু করতে গেছে, অজুরত অবস্থায় সেই স্ট্রোক করছে। স্ট্রোক করতে পরে তো আমার বাচ্চারা বিরক্ত করতেছে, বাচ্চারা তখন 1.5 বছর বয়স। আমি কি করছি, বাহিরে গিয়া দাঁড়াইছি, খারাপ লাগতো তো একটু শুয়ে থাকো, পরে যাই নামাজ পড়তে, ঘরেই নামাজ পড়ো, মসজিদে যাওয়া লাগতো না। পরে না 10 মিনিট পরে আমি কয়ারে যে আমি ঘরে রেখ খাইলাম, ছেলে লয়ে যাবি বসে রয়েছি, হ্যাঁ তখন আলাপ টালাপ কিছু পাইতেছি না। তখন আমি কি ছেলেটার ওইখানে কান্না করতে, ছেলে ওইখানে বাহিরে দাঁড়া করাই থিয়া আমি আসছি, আইসা দেখি কি মানে উপরের দিকে খালি শ্বাসকষ্ট হইতেছে না। আমি কি করলাম, সবাই মানে একটা শিক্ষা দিছি, পরে আমার দেবর ভাসুরা সবাই আসলো, আইসা কি করলো ওনারে নানগঞ্জ খানপুর হাসপাতাল আনলো, ওইখান থেকে রিলিজ করে দিল সৌরাদ্দি। আমি বাসায় ছিলাম, আমার 2-3টা ভাই আসছে সাথে, ওনার ভাইয়ের আসছে, তারপর আমার 2 মা ওনার সাথে। পরের দিন আমি সৌরাদ্দি আসলাম, আইসা দেখলাম, দেখার পরে সে স্ট্রোক করছে। চিকিৎসা চলতেছে, আমার থাকতে না করলো, বাচ্চাটা বিরক্ত করে, বাচ্চা তুমি বাসায় যাও গা, আম্মাই তো আমার সাথেই ছিল। ডাক্তার তাকে বলছে যে আপনি বেড থেকে নামবেন না, প্রস্রাব টয়লেট আপনি বেডে বসে করবেন, মানে আপনার হাজবেন্ড কে বলেছে? বলছে। সে কি করছে, ওই যে নামাজ পড়ে না, মসজিদে যায় নামাজ পড়তে যাবে, যাক নামাজ পড়তে গেছে, 2-3 জনে ধরে নিয়ে নামাজ পড়ায় আনছে। আচ্ছা, হার্টের রোগী তো উবুত হইতে পারতো না, উবুদের সিজদা দিচ্ছে না বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার দিন সকালবেলা আমি একটু বাজার থেকে সেব হয়ে আসি। আমি তোমার যাওয়ার দরকার নেই, কবে বাজার করি না, বাচ্চারা কি খায় না খায়, বাজার আছে ফ্রিজে, অনেক বাজার আছে, তোমার যাওয়া লাগতো। তারপর আমি যাবো সেই বই তুইব। ঠিক আছে ভাইয়া, উনি 35 মিনিট বাহিরে ছিল। 35 মিনিটের মধ্যে আমি প্রতি মিনিটে মিনিটে ওনাকে আমি ফোন দিচ্ছি, কোথায় আছে, কি অবস্থা আছে, আমি আসি, এভাবে বলছে, না করছে। তো বাসায় আসছে, বলছে যে আমার জন্য আনার তুমি খোয়াই রাখো, আনার খাম। আর এই মালটা এটা রাখছি, একটু হালকা লবণ দিও, হাটের রুগী তো কাঁচা লবণও খাওয়া নিষেধ। ওই কি করছে, ও টিভি দেখতেছে বৈশা, আমি আবার যে আমার উনি আবার ওষুধ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আইসো তুমি। আসার পথে আমার পাতলা পায়খানা হইতেছে, এসে ওষুধ আনার পর আমি কি করছি ভাই, ওষুধটা খাইছি, খাওয়ার পরে আমার পেট এমন কামড় মারছে, আমি আবার টয়লেটে গেছি। টয়লেটে যাবো, উনি যে ওই যে খাটের মধ্যে বসে যে টিভি দেখতেছে, উনি যে খাইতেছে, এই বসার মধ্যে আবার সেই স্ট্রোক করছে। আমি আসছি, আইসা আমি ওই পাশে রুমে আর যেতে পারি না, আমি এই রুমে শুয়ে রয়েছি, আমার শক্তি নাই। কতক্ষণ পরে 15-20 মিনিট পরে আমি আমি খাইতে দিলাম, খাইলো কিনা দেখি, তো যাই দেখি বসার মধ্যে সে স্ট্রোক করছে আবার। তারপর নিয়ে আসলো ঢাকায় যে মিরপুর হাসপাতাল, সাসুলিমুল্লাতে নিয়ে আসলো। উনি তো তখন আমার দেবর বললো যে হার্ট আর ব্রেন, হার্ট স্ট্রোকও করছে আবার ব্রেন স্ট্রোকও করছে একসাথে, দুইটা একসাথে। মানে আপনার হাজবেন্ড এখানে আনলো, এনে চিকিৎসা করলো, 3 দিন পরে আসছে। আসার পরে ভাইয়া একটা ছোট বাচ্চা যেমন কান্না করে না, এইভাবে কান্না করতেছে আমার মানে বড় ভাই গেছে, ছোট ভাই, বড় 2 ভাই গেছে, এই সবার সামনে জড়াই ধরে আমার কান্না করতেছে। মানে ভাইরা দেখলো যে বউর সাথে জড়াই কান্নাকাটি, ভাইরা আবার বাইরে গেছে। আমার বাচ্চাটা কিন্তু তখন 1.5 বছরের বাচ্চাটা, এই পেচ্ছি বাচ্চাটা এখনো ওর বাবার কথা বলতে পারে ভাই। এখন আমার কয় কি, ওই যে নার্স সিস্টার বসে থাকে ওইখানে রিসেপশনে গেছে, যাইছে পরে বলতেছে যে আপনি, এরা বলে বলছে যে আপনি এটা কিভাবে, বলছে ভাই উনি তো বাঁচবে না, জুলুম গেলে 10 থেকে 9 দিন, 9 থেকে 10 দিন বাঁচবে। আমার বাচ্চাটা শুনছে, ওর আব্বাই মারা যাবার পরে আমার বলছে, পরে ওর আব্বারে ওইখানে আমি থাকলাম, আমার মারে আর বোনেরে পাঠাই দিলাম, এতদিনে হয়ে গেছে, তুমি যাও বাসায় যা গোসল করো গা, আমি আর আমার আরেকটা বোন গিয়ে আমার সাথে থাক।
তো বাসায় নিলাম সববরাতের দিন 2011 সাল মনে আছে, জুলাই মাসের 16 তারিখে বাসায় নিলাম। 16 তারিখ রবিবার দিন ছিল, সন্ধ্যাবেলা। হ্যাঁ, সববরাত সন্ধ্যা সন্ধ্যি বাসায় গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় নিয়ে গেল, সব আত্মীয় স্বজন সবাই গেল দেখতে। দেখার পরে সববরাতের দিন থাকলো। এর পরের দিন দুপুর বেলা হ্যাঁ খাওয়া দাওয়া করলাম। আমার মানে এমন একটা অবস্থা যে 3 দিনের মধ্যে সে যে এখানে যে হাসপাতাল থাকতাম আমার মানে কাছেতে সরতে দেয় না, তুমি আমার পাশে থাকবা। আমার হাসপাতাল বলে কয় তুমি আমার বাচ্চাকে দেখতে পারবে না। আমি কই কি বাচ্চাকে কোনো মায় দেখতে না পারে? আমি এই দেখা ওই দেখা, যখন আমি থাকবো না তখন তুমি পারবা না, এই কথাগুলো বলতো। আমি কি জানো এই একটা অসুস্থ হইল না, আমি মানে বুঝ দিতাম। কিন্তু সবাই জানে যে উনি মারা যাইব, আমার ছেলেরাও জানে, শুধু আমি জানি না ভাইয়া, আমারে কেউ জানাই না। তারপরে আমার বলতেছে ডাকতে পারবো না বাচ্চাদের? হ্যাঁ পারবো, তুমি বিদেশ ছিল, তুমি কি বাচ্চাকে পালছো? পারলে তো আমি পালছি, আমার মায় পালছে, তুমি তো খালি একটা করে জন্ম দিয়ে দিয়ে বিদেশ চলে গেছো, আমি তো পালছি। না এই থাকা না, আমি তো ওই থাকা ছিল আশার, আর এই থাকা তো না থাকা মানে আমি আর আসবো না, এভাবে বলতো। ধরো এগুলো বললো না তো। হাসপাতালে বাসায় নিয়ে আসলাম, বাসায় সুন্দর ভালো 2 দিন ভালো। 3 দিনের দিন দুপুর বেলা হ্যাঁ উনি তো মনে করেন এক সাইড অবশ হয়ে গেছে, অবশ হয়ে গেছে, বাম সাইডটা পুরা মানে এমন স্বাস্থ্যবান ছিল, লম্বায় ছিল 6 ফুট 2 ইঞ্চি। আচ্ছা, দেখতে চেহারা খুব সুন্দর ছিল, মানে আমাদের এলাকায় এত সুন্দর দেখিনি আমি। আমার প্রত্যেকটা স্ত্রী আছে তার স্বামী সুন্দর, কিন্তু আমার স্বামী শুধু আমার কাছে সুন্দর না, এলাকাবাসী যারা যারা সবাই ছিল সুন্দর ছিল, খুব ভালো ছিল। ও খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু লাস্টে যে 1 বছর আমার সাথে এগুলো বিহেভ গুলো করছে, হয়তো মারা যাবো আমার কাছ থেকে মোহাব্বত ছুটানোর জন্য হয়তো বা করছে, খুব ভালোবাসতো আমায়। তারপর আমি দুপুর বেলা শুয়ে রয়েছি, ওর আব্বা শুয়ে রয়েছে, তো আমি এই ফাঁকে কি করছি, কি খাইবো, কাঁঠাল বিচির ভর্তা বানাইবা সাদা করে, মরিচ দিবা না, আচ্ছা, আর মাছ ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করবা। হ্যাঁ তো খাওয়া নিষেধ সবই, হ্যাঁ খাইতে মনে চায়। আমি হালিম খাবো, ঠিক আছে হালিম খাই, আমি নুডলস খাবো, এগুলো যেগুলো ডাক্তারে নিষেধ খাওয়া হয় ওগুলি খাইতে চায়। তার বাইরে বলছে যে না যা খাইতে চায়, এরা তো বুঝতো যে মারা যাবো, যা খাইতে চায় খাওয়াই দেবো। আচ্ছা ঠিক আছে খাইও। হালিম কিভাবে খাই? হালিম তো ঝালকা, আমার জন্য সাদা আনবা, সাদা করে হালিম। আচ্ছা, আমি বসে রয়েছি, উনি শুয়ে রয়েছে, তখন বাজে 3টা। শুয়ে রয়েছে, শোয়ার পর আমার মামি শাশুড়ি আসছে, বউ ঘুমাইতেছে। আমি কি ঘুমাইতেছে মানে তুমি খাওয়া দাওয়া করছো? আমি না গোসল করে নামাজটা বসে এখন পর্যন্ত খাই নাই, যদি ঘুম থেকে উঠতে যায়। তুমি কি বোকা, তুমি ও ঘুমে থাকতে থাকতে তুমি খাওয়া দাওয়া করে আলো, উঠলে তো ওরে তুমি খাওয়াইও। কারণ ডাক্তার বলে দিছিল যে যদি ঘুমাই থাকে ওষুধের সময় লস হয়ে যাও, কিন্তু ডাকবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্য আমি ডাকি। তারপর আমি ভাত খাইতে 2 লোকমা খাইছি, এর মধ্যে দেখে আমার দিকে তাকাই হয়েছে, তো তাকাইছে, আমি হাত দিয়ে কয় না না তুমি ভাত খাও, তুমি আমাকে তোমার আগে খাওয়াইলি, কয় না তুমি আগে খাও, তুমি খাইয়ে আগে শক্তি করো। আমার তো খুব স্বাস্থ্যবান লোক ছিল, তো 3-4 জন লাগতো তারে তুলতেই। আমি, আমার ছেলে, আমার মা, আমার ভাই, আমার বোন, 5টা মানুষ আরে তুলতে পারতাম না, খুব স্বাস্থ্যবান লোক ছিল। আচ্ছা যাই হোক, পরে ওই বসে আমি আসছি, ভাত খাইলাম, খাইয়ে আসছি, আসার পরে দেখি বাথরুম করছে, তো প্যাম্পাস পরাই রাখছি, প্যাম্পাস থেকে পরিষ্কার করতাম। ভাইয়া যখন আমি পরিষ্কার টিস্যু দিয়ে পরিষ্কার করতাম, এমন মোটা মানুষ ছিল, আর পায়খানাটা খুব মানে কাঁঠালের যে আঠাটা ছিল, কাঁঠালের আঠাটা কেমন এমন ছিল ভাই। আমি যখন মানে পরিষ্কার করে আমার নখের মধ্যে বাথরুম ঢুকে যেত, আমার একটুও খারাপ লাগতো না। আমার পিচ্ছি বাচ্চাটা মুখ গন্ধ কয়, গন্ধ লাগতেছে আম্মু, আম্মু বাথরুম করছে গন্ধ লাগতেছে, আমাকে তুমি সইরা যাও, কিন্তু আমার কাছে লাগতো না ভাইয়া। আমি যখন বাথরুম পরিষ্কার করতাম, তারপরে লুঙ্গি পরাইলাম, লুঙ্গিটা বদল করে নিয়ে হুল পাটা দিয়ে ধুইলাম, ধুইয়া আইসা কি করলাম, মুগ ডাল খাইতে চাইছি, আর বাইল্লা মাছ কালা বেগুন দিয়া রান্না, ওই বাইল্লা মাছ দিছি, আর কবুতরের জুস রান্না করছিলাম ভাই। অন্য অন্য দিন যে অল্প কয়টা ভাত মানে যাও ভাত করে চামচ জাত খায়, মানে ভাতের ছাপাগুলো যেগুলো থাকতো ওনার এই জিব্বার মধ্যে থাকতো, সব খাওয়ার কোনো শক্তি ছিল না। পরে আমার বলতেছে যে দ্বিতীয়বার যখন হাসপাতাল থেকে প্রথমবার যখন আনলাম, তখন বলছে যে সুমাইয়া একটা কথা বলবো কি, আমি কিন্তু এবার যদি পড়ে যায় আর কিন্তু বাঁচ মনে, এটা তুমি একদম শিওর মনে রাখবা। তুমি কে? সিঙ্গাপুর আব্বা একবার আমার সিঙ্গাপুরও ছিল, উনি সিঙ্গাপুরও গেছিল, ওই যে পরের 2 বছর আমি সিঙ্গাপুরে এরকম হয়েছে একবার, এই স্ট্রোক করলাম একবার 2বার, যদি আরেকবার হয় আমি বাঁচতাম, এভাবে বলছে। মানে অজু করে আসছে, গামছা দিয়ে পা পুষতেছে আর কইতেছে আমার, কইছে যারা হায়াত যতদিন আছে এতদিনই বাঁচবে, মানে এরা আমি সান্ত্বনা দিতাম। তারপরে কি করছে উনি, ওই শুয়ে রয়েছে না, খাওয়াইলাম, অন্য দিনের চাষকে একটু ভাত বেশি দিলাম, সবগুলো ভাত খাইলো, খাওয়ানোর পরে ওষুধ খাইলো, শোয়াই দিলাম। আমার বোন আমি শোয়ানের মধ্যে করে আমার উঠা বসা, মানে এই 4টা বাজ থেকে 7টা পর্যন্ত সে শুধু উঠা এবং নামা, উঠা নামানো,
স্ট্যান্ড ফ্যানটা ছাড়ে, টেবিল ফ্যানটা ছাড়ে, মানে এমন ঘামাইতেছে, খুব কান্নাকাটি লেগে গেছে ঘরের মধ্যে। তো এর মধ্যে উনি কি করছে, উনি তো মানে মাদ্রাসা টাইপে লেখাপড়া করছে, ইয়াসিন সূরা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, তারপরে কলিমা তাইয়্যিবা, কলিমা শাহাদাত নিজেরটা নিজে পড়তেছে, মানে একাই নিজেরটা নিজে। এই 3 ঘন্টায় সে শুধু আল্লাহর পবিত্র কালাম গুলো পড়তেছে। হুজুরে নিয়ে আসলাম, হুজুরকে আমি কি পড়াবো, এই তো পড়তেছে। তারপরে কি হইলো, পানি ঢালতেছে, মাথার মধ্যে পানি ঢাললো। আমার ছোট আম্মা যে কি করে, এত জানতো, সবাই জানতো যে মারা যাবে, শুধু আমি জানতাম না। কি করছে, আমার হাজবেন্ডের হাতটা ধরে কয়, জামাই আমার মাফ করে দিয়েন। এই কথা বললেন না, আমি কি করছি, আমার মার একেবারে ধাক্কা দা ফালাই বাইরে আমার ঘর থেকে। এর যে কথা বলে, স্ট্রোকের রুগী তো ভাবতেও পারে যে আমি মারা যাবো, আমার কাছে মাফ চাই। বলতেছে যে আম্মা ওর কথা আপনি কিছু মনে করেন না, এইভাবে বলতেছে। আম্মা আপনি আজকে থাকবেন, আপনি এখানে থাকবেন, তুমাইয়ের সাথে থাকবেন, তুমাইয়া একা একা থাকে রাতে, আপনি আজকে থাকবেন, অন্য দিন থাকেন না, কিন্তু আজকে থাকেন। হ্যাঁ বাবা থাক না। পানিটা ঢালার পরে দেখো আমার শোয়াই দাও। ওনার বোন আসলো, ছোট একটা বোন, নবগঞ্জ বিয়ে হয়েছে, উনি আসলো, ওনার হাজবেন্ড আসলো, বোনের হাতে লুডুস খাইলো, পানি খাইলো, নিজের হাত দিয়ে বোতলটা পানি খাইলো। তারপরে বোনের কইতেছে, মিনু আমার শোয়াই দিই, শোয়াই দিছে। পরে আমি আবার যে হার্টের রোগী আবার আলাদা দুধ দেয় ডাক্তারে। আমরা যে সাধারণত যে সাধারণ রোগী মানুষেরা যে দুধগুলো খায় ওগুলো না, হার্টের রোগী দুধই আলাদা। তো বলতেছে ভাবি একটু দুধ দেন। এর মধ্যে আমার বলতেছে আমার হাসপাতাল নিয়ে যাও। আমি সব কাগজপত্র ফাইল টাইল মানে একা একা সবকিছু, যা পূর্বে যে চিকিৎসা হয়েছে সবকিছু আমি নিছি, সিটি স্ক্যান করাইছি, সবকিছু নিছি। এর মধ্যে ডাক্তার আছে, ডাক্তার বলতেছে, ডাক্তারের সালাম দিল, দিয়ে বলতেছে হাসপাতাল যাবেন আপনি? ভাই আমার হাসপাতাল, আমার জ্যাঠতো ভাই ডাক্তার, আমার হাসপাতাল নিয়ে যান। হাসপাতালে সিএনজি নিয়ে আসছে, নিয়ে যাইব। আমি আমার দেবরের ফোন দিলাম, যে ভাইটা ওনার জন্য টাকা পয়সা খরচ করছে, ভাইটার খুব করছে। দেবরের ফোন দিলাম, দেবর বললো, খালি আমার বলতেছে যে আমার ভাই শওকতের খবর দাও, শওকত হাজি হ্যাঁ এর খবর দাও। আমাকে তো বাদাম তুলি আছে বাবুবাজার, উনি ব্যবসা করে, উনি আসে নাই তো, আসছে। ভাই আমার এতটুকু খেয়াল ছিল না যে ভাইয়ের সাথে আমি ফোনটা, এর ভাইয়ের সাথে যে আমি কথা বলবো, এর ভাইও বললো না যে ভাইয়ের কেন আমার ফোনটা দেন। আমারও মনে ছিল না যে ভাইয়ের সাথে আমি কথা বলাই, মানে খুব ইচ্ছা ছিল ভাইয়ের হয়তো বা কিছু বলতো। বলার পরে তারপরে ফোনটা ওনার সাথে কথা বল, ভাবি তাড়াতাড়ি পাঠাই দেন হাসপাতাল। পাঠানোর কথা করে আমার দেখি আমি দুধ বানাইতেছে, আমার দিকে তাকাইছে, সামনে এসে হাত দুইটা ধরছি চেপটা ধরে, না আমি বলতেছি আমার তুমি কিছু বলবা? কয় কি, কয় না আমি কিছু বলতাম না, তুমি ভালো থাইকো। আমি কই কি তুমি কি তোমার ভালো লাগে না? কয় না গো আমার একটুও ভালো লাগতেছে না। আমার মাই করতেছে আপনি কিছু দেখেন? কয় না আমি কিচ্ছু দেখি না, আমি সবাই আপনাকেও দেখতেছি। আমি কান্নাকাটি করতেছি। আমার বড় যা যে ছিল উনি আমার টাইম না, তুমি কান্নাকাটি করতেছো কেন? চিন্তা শুধু আল্লাহ বললো, আল্লাহ বলার পর উনি মারা গেল। ওনার মৃত্যুটা এখনো আমি ভাইয়া বলতে পারি না। আল্লাহ যে পৃথিবী থেকে স্ত্রী রেখা কোনোদিন স্বামী জানায় না। আল্লাহ আমার অনেক ভালোবাসতো, অনেক অনেক প্রেমের গল্প শুনেছি এই হ্যালো ইট 920 করতে গিয়ে, অনেক অনেক গল্পের মুখোমুখি হয়েছি, কিন্তু আজকে যে গল্পটা শুনলাম সেটা টোটালি স্পিচলেস। একটা মানুষ, আপনি চিন্তা করেন, ভালোবাসা বোঝে না, প্রেম কি বোঝে না, তার আগে একটা মানুষকে শুধু ভালো লাগা, তার চাইতে এত এত বড় বয়সে বড় একটা মানুষকে বিয়ে করা, 14 বছরের দূরত্ব, 14 বছর দেশের বাইরে থাকলো, মাত্র কয়েকদিনের জন্য তাকে কাছে পাওয়া, হাতে গুনে কয়েকটা দিন, এবং সেই মানুষটাকে যখন সে পেল তখন আসলে সংসারে বছর খানেকের জন্য, একটা বছরের জন্য, এবং সে একটা বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে অসুস্থই থাকলো, এবং সে অসুস্থ, কত ভয়াবহ রকমের অসুস্থ, নিজে হাতে বাথরুম পরিষ্কার করা, এবং সেই মানুষটার চোখের সামনে মরে যাওয়া। তার জন্য আজকের এই হ্যালো ইট 920 আসা জীবনের গল্প নিয়ে। ওকে, যেখানটা আমরা ছিলাম, সুমাইয়া বলুন। তারপর উনি ইন্তিকাল করলো, করার পরে তারপরের দিন সারা রাত ছিল বাড়িতে। মারা যাবার 5 মিনিটের মধ্যে ওনারে ঘর থেকে বের করে ফেললো, আর সাথে সাথে অনেক বৃষ্টি হইলো, অনেক। তারপরের দিন সকাল 9:30 বাজে ওনার জানাজা হইলো। যখন মারা গেছে, এর যখন বেঁচে ছিল, ওনার আপন বড় বোনের জামাই, মানে ভাগ্নিস জামাইয়ের সাথে ব্যবসা করতো, ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের গার্মেন্টস এর যে এক্সেল গেঞ্জি গুলো ছিল ওগুলো বাহিরে পাঠাইতো। সে তখন দুবাই চলে গেল। আমার হাজবেন্ডের যে কিছু পুঁজি ছিল প্রায় 10.5 লক্ষ টাকার মতন, এই টাকাগুলো সব নিয়ে গেছে, যে ব্যবসা করবো আর আপনার বাহিরে নিয়ে আসবো, সে চিন্তায় ভাই স্টক করছে। এর মধ্যে উনি থাকাকালীন ওনার বোনের জামাইয়ের নামে মানে মামলা করছে, ওই ভাগ্নি জামাইয়ের নামে ভাগ্নির নামে। আচ্ছা, উনি পেত টাকাটা কে পেত? আসলে আপনার তিনজনে মিল্লা ব্যবসা, যৌথ ব্যবসা করতো। আচ্ছা, আপনার হাজবেন্ডের কাছ থেকে টাকাটা পেত? হ্যাঁ, টাকা না নিত, নিয়ে গেছে। মানে আপনার হাজবেন্ডই টাকাটা পেত? হ্যাঁ পেত, কিন্তু টাকাটা তুলতে পারেনি। না, আচ্ছা, গেছে গা বাহিরে, আর কোনো যোগাযোগ রাখেন, এই চিন্তাই করছে। আর বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপন বড় বোন ভাই মারা গেছে, আসে নেই, দেখতে আসে নেই।
পাশাপাশি বাড়ি। আর আমার হাজবেন্ড আমার হাসপাতাল থাকতে বলছে যে আমি যদি মারা যাই তুমি কিন্তু এই মামলাটা ছাড়বা না, ধরে রাখবা। আমার বই লাগেছে 12 দিন পরে ওইখানে মানে ওই যে কবরস্থানের সার্টিফিকেট, সনদপত্র, মৃত্যু, এগুলো চেয়ারম্যানের সার্টিফিকেট সবকিছু নিলাম, নিয়ে এগুলো আমার এক মামারে দিয়া ওই কোর্টে পাঠাইলাম। ওইখানে মানে জানাইলো যে উনি মারা গেছে। 16 দিনের মাথায় তারিখ পড়ছে, তখন নিছে 3 রোজা। আচ্ছা, 16 দিনের আমি গেছি কোর্টে। আমি তো বাদী, কাঠগড়াইতে আমাকে দাঁড়াতে হবে। আমি আবার 3টা বাচ্চা নিয়ে কাঠগড়ায় দাঁড়াইছি। ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করে আপনার নামটা যেন কি, এভাবে বলছে। তখন আমি ম্যাজিস্ট্রেটকে বলছিলাম যে স্যার আমার নামটা তো আপনার ফাইলেই আছে, মানে এর একটা চরম বেয়াদবি হয়ে গেছে। তখন আমার মাথা ঠিক ছিল না, তার ফাইলে আমার হিসাব, তার ফাইলে নামটা আছে, সে কেন আমাকে নাম জিজ্ঞেস, আর আমার উকিল তো নাম বলতেই আছে। একথা বলবার ম্যাজিস্ট্রেট একটু মুচকি হাসি দিল। শেষ, আবার তারিখ দিল, আসলাম। আসতেছি, আসার পরে ম্যাজিস্ট্রেটের যে পেশকার থাকে না, ম্যাজিস্ট্রেটের সাথে দাঁড়ায় যে মামলা সংক্রান্ত বিষয়গুলো জানায়, ম্যাজিস্ট্রেট তো কিছু বলে না। ওই পেশকার আমার পিছনে আমার ডাক্তার আপু আপু আপু। তখন আমাকে প্রশ্ন করলো লোকটা, আপনার জীবন সম্পর্কে আপনি কি ভাবতেছেন? জীবন সম্পর্কে কি ভাবতেছেন? আচ্ছা, আমাকে কি ভাববো? জীবন সম্পর্কে আমি কি ভাবতে পারি? ভাবার মালিক তো আল্লাহ। আপনি এত ইয়াং, আপনি ছেলেদের নিয়ে থাকবেন, হ্যাঁ থাকেন, ঠিক আছে। মানে সে আমাকে এমন কিছু ইঙ্গিত দিতে চাইলো যে আপনি পরবর্তীতে বিয়ে করবেন কিনা, আবার চিন্তাভাবনা আছে কিনা। বিয়ে করবেন কিনা সে আমার হয়তো কিছু বলতে চাইছে, আমি তাকে প্লেস দিলাম না। ঠিক আছে, আমাকে ভাই আমার সময় নাই, 1:30 বাজে গেছে, আমার টিকা লাগছে, বাসায় যাবো, আমার বাচ্চারা কান্দো। ওই আইসা বসছি, ঠিক রাত 10টা বাজে আমার ফোন একটা ফোন আসলো। আর ওই যে কোর্টে যে ফাইল আছে, ফাইলের মধ্যে তো আমার ফোন নাম্বার দেওয়াই আছে। ফোন দিল পরে আমি সালাম দিলাম পরে বলতেছে কেমন আছেন? আমি কে? পরিচয় দেন। পরিচয় দিলাম, আপনার সাথে কথা বলবো। অপরিচিত মানুষের সাথে আপনি কথা বলেন? নাম কি না? হ্যাঁ বলতাম, কিন্তু আমার হাজবেন্ড মারা গেছে আজকে 16 দিন, আমার ওই মন মানসিকতা নাই, আপনি ফোন রেখে দেন। বললাম মানে এই কথাটা বলে আমি ফোন কেটে দিছি। পরে আমার মা জিজ্ঞেস করে কে? আমাকে কে যেন ফোন দিছে, কেমন আছে এগুলো জিজ্ঞেস করতেছে। পরে আবার ফোন দিছে, পরে আমাকে কে? আপনার না বললাম যে আমি এখন কথা বলতে পারবো না, আমি সারাদিন রোজা রাখছি, আমি এখন কোনো কথাবার্তা কিছু বলতে পারতাম না। আবার দিছে, বাকি পরিচয়টাকে খুব জানা দরকার। হ্যাঁ অবশ্যই, অপরিচিত লোকের সাথে আমি কেন কথা বলবো, আমি আরেকজনের স্ত্রী। পরে বলতেছে, তখন সে আমাকে পরিচয় দেয় আমি কিনা। তারপরে বলছি, তখন আমি বলছি স্যার আপনি আমাকে ফোন দিচ্ছেন? হ্যাঁ আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলেন স্যার? আমি ঘুরাই ফিরে নাড়াচাড়া কিছু বলতে পারি না। তোমার আমার খুব ভালো লাগছে, আমার ওয়াইফ মারা গেছে 1 মাস 20 দিন লিভার ক্যান্সারে, আমেরিকাতে মারা গেছে। আমার সংসারে একটা ছেলে একটা মেয়ে আছে। তোমার 3টা ছেলে আমি দেখছি, আমার ছেলে মেয়ে 2টা তুমি নিবা, তোমার ছেলে মেয়ে 3টা আমারে দিবা, আমি তোমার বিয়ে করি। আমাকে স্যার এখন তো আমি কিছু এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না, 40 দিন পর আপনাকে জানাবো। তারপর বলতেছে ঠিক আছে 40 দিন পর। এর মধ্যে ভাই 40 দিনের মধ্যে সে আমার সাথে প্রতিদিন 3 থেকে 3.5 ঘন্টা রাতে কথা বলতো। আমি ভাই তার সাথে কথা বলতাম ভয়ে, যদি তার সাথে আমি উল্টাপাল্টা কোনো আচরণ করি তার হাতে আমার মামলাটা ব্যতিক্রম করে ফেলে, আমি তার সাথে সবসময় ভয়ে কথা বলতাম। বলার পর উনি আমাকে কি করছে, ওই 40 দিনের 3.5 ঘন্টা 4 ঘন্টা কথা, 40 দিনে একটা মানে দোয়া মাহফিলের আয়োজন করছি ওনার জন্য, ওনার নামে মাগফিরাতের রুহের মাগফিরাতের জন্য। সে আবার কি করছে, রাতে ফোন দিয়েছে, আজকে 40 দিন শেষ হয়েছে। তখন বলতেছে যে আপনি আমাকে রেজাল্ট দিবেন। আমি ভাই আপনার একটা, এতদিন তো বলছি স্যার, আজকে বললাম ভাই দেখেন আমার 3টা শিশু সন্তান, যদি মেয়ে হইতো আমি একটু বিবেচনা করতাম, ছেলে আমার এই 3টা সন্তান যে মানে সুসন্তান হবে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না, আমি ভাই বিয়ে টিয়ে করতে পারতাম। আপনি স্ট্রেটলি জানাই দিলেন? হ্যাঁ। এই কথা বলার পরে সে আমাকে মনে করেন অনবরত মনে করেন প্রতিদিনই ফোন দিত, মানে ওনার অফিস টাইম শেষ করে আমার ফোন দিত। আমি ভয়েই কথা বলতাম, তারপরও ভয়ে বলতাম। বলার পর সে আমার সাথে 3.5 মাস কথা বলছে। বলতে বলতে যখন যেদিন লাস্ট রাত, সেদিন 3.25 ঘন্টা শুধু আমি কথা বলছি। এই 3.5 মাস সে আমার সাথে সে কথা বলে গেছে, আমি মানে 2-1টা কথা বলছি। আর সেদিন আমি তারে কথা ফিনিশিং দিচ্ছি, কথা তারে বলতে দেয়নি। আপনি অনেক কথা বলছেন, এবার আপনি শুনবেন, আমি বলবো। অনেক কথা বলার পরে তাকে আমি বলছি যে অনেক অনেক কিছু বলছি ভাইয়া তার ফিরানোর জন্য। তারপর বলছি, লাস্ট উনি বলছে যে জীবনে যদি কখনো প্রয়োজন হয় আমার নাম্বার একটা নক করবা, আমি তোমার পাশে দাঁড়াবো। তখন আমি বলছি জীবনে আপনার কাছে আমি নক করবো কখনোই না, এই মুহূর্তে আপনার ফোন নাম্বারটা আমি ডিলিট করে ফেললাম। আসলে ভাই ডিলিট করি নাই, আমি কখনোই আপনাকে ফোন দিব না, আপনি আমাকে কখনো ফোন দিবেন না। গেল এই পর্যন্ত। আমার হাজবেন্ড যে চলার একটা সেফটি ছিল, ব্যবসাতে ওনার টাকা ছিল, হ্যাঁ 2 লাখ টাকা ছিল। সেই 2 লাখ টাকা ওইখান থেকে আমার প্রতি মাসে 8 থেকে 9,000 টাকা মাসে দিত। আমি বড় ছেলেটা তখন ক্লাস 9-এ পড়ে, যখন ওর আব্বা মারা গেল।
15 কি 14 বছর হইব এখন, না একটু বেশি, 15 বছর। এখন তো 22 চলে। তোর আব্বা মারা গেছে 6 বছর শেষ হয়ে গেছে না, 7 বছর। তো ছেলেটারা মিলে ইন্টার পর্যন্ত মেট্রিক পাস করলো, ইন্টার পাস করলো, কিন্তু ভাইয়া আর তো 2টা ছেলে আছে। একটা ছেলে আমি প্রাইভেট মাদ্রাসায় পড়াইলাম, সেখানে বর্তমানে ও হাফেজ। ভেরি গুড, খুবই ভালো। আর ছোট ছেলেটারও মাদ্রাসাতে দিচ্ছি, ওই ছেলেটাও লেখাপড়া মানে কোরআন নাজারে আছে, এখন কোরআন পড়তেছে। এর মধ্যে টাকা পয়সা আমার হাজবেন্ডের যেখানে টাকা ছিল সেখানে টাকা এরকম ভাবে আসতো, 1 মাস যদি টাকাটা থাকতো 3 মাসই বন্ধ থাকতো, আর বাকি 3 মাসটা তো আমাকে কভার করতে হতো ঋণ করে। সেই ঋণগুলিকে আমার পরে আবার শোধ করতে হইতো। আর এই কথাটা বলে রাখি, আমার ঘরে বর্তমানে আজকে 21 বছর ধরে এনজিও সমিতি আছে, ওর আব্বা থাকতে এগুলো। তো ভাই দেখা যায় যে 3 মাস যদি টাকা বন্ধ হয়ে যেত, ওই সমিতির থেকে কিছু, আমি তো আবার ওই সমিতির সভাপতি ছিলাম, আসি। ওই সমিতি থেকে কি করতো, ওই ঋণ টিন তুললে ওই যে ঋণটা থাকতো ওইটা দিতাম। এরকম করতে করতে যখন ওইখান থেকে ব্যবসা থেকে টাকাটা দিত ভাইয়া, টাকাটা 1000 করে, 2 লক্ষ টাকা 1000 করে দেওয়া শুরু করলো। আজকে 1000 টাকা দিলে 3 দিন পরে আবার 1000 টাকা দিত। তো 3 দিন পরে যদি ভাই আমার ঘরে আমরা ফ্যামিলি মেম্বার তো 4 জন, এর মধ্যে ছেলেদের লেখাপড়া, খাওয়া খরচ, মাদ্রাসা খরচ দিতে হইতো। তো সবকিছু মিলাই ভাইয়া দেখা যায় আমি যে ঋণটা করতাম, ওই ঋণটা পরবর্তীতে টানতে সমস্যা হয়ে যেত। তো যাই হোক, এরকম করতে করতে গেল কয়েক বছর, ঋণ মুক্ত হইলাম। ঋণ যেটা তুললাম ওইটা শেষ করে ফেললাম। ওরা এই 5 বছরের মধ্যে, ঠিক 5 বছর পর, 5 বছর না 5 বছর 5 বছর শেষ, গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, আমার মনে আছে একদম তারিখটা আমার সারা জীবন মনে থাকবে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমার ফোনে রাত 1টা বাজে একটা ফোন আসছে, তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম। ওই সময় যখন ফোন আসলো, তো ফোন তো সাইলেন্ট করে দেখলাম কে যেন, পরে আমি বেগ দিলাম। ভাইয়া মিথ্যা কথা বলতাম না, হয়তো ভাববেন আপনার খারাপ, আমি বেগ দিচ্ছি, পরে সে আর ধরে না। আচ্ছা, আমাকে একটু বলেন, একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি আপনার স্বামীর যে মামলাটা ছিল ততদিনে কি অবস্থা, ওটার মামলাটার অবস্থা হইলো শেষ পর্যন্ত ওই কিভাবে যেন ওরা বিবাদী পক্ষ উকিলের টাকা পয়সা দিয়ে, আমার উকিলের টাকা পয়সা দিয়া, আমি তো টাকা পয়সা দিতে পারিনি, দিয়া কি করলো ভাইয়া, খারিজ করে দিছে মামলা খারিজ করে ফেলেছে। আচ্ছা, ওকে, তারপর তারপর ফোন আসলো। ফোন আসার পর আমি ব্যাগ দিছি, ব্যাগ দিবার ধরে নেই, আর আমি ঘুমাই দিছি। সকালে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, উনি আমাকে 8টা 10-এ ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, আপনি কি সুমি ভাবি? আমি ঘুমের মধ্যে যেমন কে, মানে খুব গভীর ঘুম। তখন বলতেছে যে আমি তানভীর আহমেদ সুমন, আমি গতকাল রাতে এয়ারপোর্টে অ্যাটেন্ড করে আমি ভাবি আপনাকে ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেন নাই, তো ভাই কিছু মালামাল দিছে নিয়ে যাই। সেই বন্ধু ঘুমেছেন রেখে দিছি। পরে আমি বলতেছি, ভাই আপনি কারে দিচ্ছেন, রং নাম্বার রেখে দিছে। 10টা বাজে উনি কি করছে, আমাকে, আমি আর দেবরের ঘরে গেছি, হ্যাঁ বাইরে যাবো, ওই টাকা পয়সার বিষয়ে কথা বলতেছে, ওখানে গেছি। পরে ওইখানে আমার একটা ফোন দিছে, উনি নাম্বার থেকে ফোন দেওয়ার পরে উনি কি করছে, আমাকে বলতেছে, আপনি কে, আমাকে রাতেও ফোন দিচ্ছেন, সকালবেলাও ফোন দিলেন, এখনো ফোন দিলেন, আমি আপনাকে না বললাম যে এটা রং নাম্বার, আপনি কেন ফোন দিচ্ছেন? তো বলতেছে যে আপু, আসলে আমি আপনার ঘুমটা নষ্ট করছি, রাতের ঘুমও নষ্ট, সকালবেলাও নামাজ পড়ে আপনি ঘুমাইছেন, নষ্ট করছি, এই জন্য সরি। আমি আচ্ছা ঠিক আছে, সরি পর্যন্তই থাকেন, আমি এখন আর কথা বলবো না, আমি আরেক ঘরে আছি, আর আপনার যদি কথা বলার কিছু থাকে আমি যখন ঘরে যাব তখন ফোন দিয়ে মনে চাইলে, আর যদি মনে করেন যে বিশেষ প্রয়োজন নাই তাহলে দিয়েন না ভাই। বলে আমি ওই ঘরে ভাই ঠিক 10 মিনিট পরে সে আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে ফোন দিতে আছে। আর এর মধ্যে ভাইয়া কি হয়েছে, ওই যে আমার মার ঘটনাটা বলি। আমার বয়স বর্তমানে 38 বছর। এই 37 বছরের মধ্যে আমি জানতে পারি নাই যে আমি তাদের পালিত সন্তান। মাই গুডনেস। কারণ আমার আব্বা প্রতাপশালী ছিল, সবাই মানে এক নামে ভয় করতো না, মানে ওনার নাম শুনলে বাঘে মশে এক লগে পানি খেত, এত মানে ভয়ে কেউ বলে নেই। এটার বলার আবার কারণ মাঝখানে কি হয়েছে, আমার রোজার মধ্যে আমার ভাই খাওয়া দাওয়া করতে পারে, শুধু পানি খেয়ে 1 মাস আমি রয়েছি। কিরে খাওয়া দাওয়া করতে পারে, জন্ডিস হয়েছে নি? জন্ডিসের মাথা ধোয়াইলাম, হাত ধোয়াইলাম, কিচ্ছু হইলো না। তো এর মধ্যে কবিরাজ বাড়িতে গেছি, ওইখানে গেছি, পরে বলতেছে আপনার শুকনা বান মারছে। আমার ভাই, আমার ওজন ছিল 78 কেজি গত 1.5 বছর আগে, বর্তমান আমার ওজন 52 কেজি। আমার বান মাসে তারপর চিকিৎসা করাইলাম। পরে রাত্রে 12টা বাজে, একটু বলে মানে কথাগুলো বলতে আমার খেয়াল নেই, 12টা বাজে উনি কি করছে, ওই কবিরাজ আমার ওই 3 রাস্তার মোড়ে গোসল করতে দিছে।
যে মায়ের মাঠটা হাড়ি পাতিল ভাঙতে দিছে। আমি একা গেছি ঘর থেকে, আমার ছেলের আমার সাথে যেতে চাইছে, আমি না তোমাদের আসার দরকার নেই। আমি গেছি, যাওয়ার পরে ভাইয়া ওইখানে আমি নদীর মধ্যে রাত 1:30 বাজে 3 রাস্তার মধ্যে গোসল কইরা যে ধুতি ছিল ওইটা আবার ইট বাইন্দা নদীর মাঝখানে যাইয়া ফালাইছি। গোসল করে আসলাম পরে এই 8 দিন পর্যন্ত আমার মা আমার একটা দিন দেখতে আসেনি। আমার মায় ঘরে আমার বোনের নিয়ে রাতে 12টা বাজে বাসায় চলে গেল। 8 দিন পরে কি করছে, আমার জন্য পুঁই শাক নিয়ে গেছে, গাছে বাড়িতে গাছ লাগাইছে, শাকগুলো রাখ, আর চিংড়ি মাছ লিয়ে গেছে, চিংড়ি মাছটা খাইছে। আমি না তোমাকে বাড়ির কিছু খাইতাম না। কি হয়েছে, আমি কই আমার এত বড় একটা আমি হইলো, তো তুমি এই একদিনের মধ্যে একদিন আমার তুমি দেখতে আসলা না, আবার আমি একা গোসল করতে গেলাম, তুমি তো আমার মা, কেউ না গেল তুমি বলতে পারতা, তুমি তো বয়স্ক মানুষ, আমি তো এমনি না করতাম। আসলে মা এখন না মনে হয় কি আমি তোমার পেটে হই না, আমার মুখ দিয়ে আইসা করছে। মানুষ আমার সন্তানেরা বলে না যে এর আদর করে, আমার আদর করে না, এইভাবে তো বলে। আমি তো ওই হিসাবে তো সন্তান হিসাবে অধিকার খাটায় কথাটা বলছি, আমি তোমার পেটে নয়, সত্যি কথাটা বলছি, আসলে তুই আমার পেটে হস নাই। এই প্রথম বললো আমি তার পেটে, তাহলে আমার বাবা মাকে, আমি ভাবছি কি জোকস করতেছে। পরে বলতে চাই তুই বিশ্বাস করস না, একদম সত্যি কথা, আমি তুই আমার পেটে হস নাই, তোর আব্বা আমার ঘরে সন্তান হইয়া মারা যায়, তখন তোরে পালক নিয়ে আসছে, তাহলে আমার বাবা মাকে। এই কথা ভাই বলছে, অনেক কান্নাকাটি হয়েছে, মারে যাইয়া কি করছে, আমি গলার মধ্যে টিপ লাগে, তাহলে বলো আমার বাবা মাকে। জানি না, কয় না, গেছে গা মা। যাওয়ার পর আমার ফুপিরে খবর দিছি, আমার ফুপি আসছে, আসার পর আমি ফুপিতে জানলাম যেদিন আমার মার গর্ভে, মানে আমার পালিত আব্বা ছিল আমার মার চাচাতো ভাই বোন, আর আমার আব্বার জন্মদাতা যে পিতা ছিল উনারে কি করছে, আমার আব্বা পালিত আব্বা কাস্টমে চাকরি দিছে, কাস্টমে রেলওয়েতে চাকরি দিছে। চাকরি দেওয়ার পর সেই সুবাদে আমার আব্বারও সন্তান হইয়া মারা যায়, আমার মার ঘরে সন্তান হইয়া বাঁচে না, 5টা মারা গেছে, মানে আজকে হয় 2 দিন পরেই মারা যায়। সেই সুবাদে আমি আমার মার ঘর থেকে যখন ভাইয়ের সংসারে আলো জ্বালানোর জন্য নিজের সন্তানের আরেকজনের হাতে কি করছে, এটা বিক্রি করে না, টাকা পয়সা নেয় না। হ্যাঁ, স্বামীর টাকা নিছে আমার মা, স্বামীর চাকরি পাইছে না, ওই হিসাবে তো বিক্রি করলো নিজের সন্তান। ভাইয়া আমার মার প্রতি আমার গর্ভধারিণী আমি তো তারে দেখি নাই, মারা গেছে সে, মানে আপনি জানার পর আগে মারা গেছে। হ্যাঁ মারা গেছে, আমার আব্বার 2 বছর পরে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এতদিন পরে আমার মা, মানে আপনার মাকে আপনি সম্পর্কে কি জানতেন? এটা আমার মাই জানতাম না, কিন্তু এখন মামি না, আপনার তো সেটা ঠিক আছে, কিন্তু আসলে মাকে জানতেন হচ্ছে ফুফু। আচ্ছা আচ্ছা, তো সবাই বলতো কি যে আমার মার চেহারা আমার চেহারা নাকি সেম না, কোন ফুফু ছিল? একদম আব্বার চাচাতো বোন, রক্তের। ও আচ্ছা, চাচাতো বোন, রক্তের, ভাইয়ের সংসারে আলো জ্বালানোর জন্য। অদ্ভুত বিষয় হচ্ছে এগুলো কেউ কোনোদিন ফ্ল্যাশও করে নাই, জানেও না। সেটা না, দেখেন আমার স্বামীও জানে, আমারে বলে নাই। আপনার স্বামীও জানতেন? জানতেন। এটা আমি আমার ননার সাথে জিজ্ঞেস করছি, আমার মা হ্যাঁ আমরা তো জানি, জানি শুনি তো তোরে বিয়ে করাইছি, কিন্তু কখনো বলে নাই। বলেন নাই কেন? কষ্ট পাবি তুই, কিসের কষ্ট? মানুষের তো, আমি তো আর কুকুর বিড়ালের পেটের থেকে হইনি, আমি তো মানুষের পেটের থেকে হইছি। যদি আমি আজকে কুকুর বিড়ালের গর্ভে ধারণ করতাম তাইলে আমার লজ্জা ছিল, কষ্ট লাগতো, যে আল্লাহ আমার কুকুর বিড়ালের পেটে, কিন্তু একটা মানুষের ঘরে তো আমি হইছি। বলছি আমার হাজবেন্ড আমার এই দিক দিয়ে ঠকাইছে। আর আমার মাটা যে মারা গেছে, আমার ফুফু মারা গেছে, সেদিন আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আমি যাইতে পারিনি। আমার হাজবেন্ড অসুস্থ, আমি তার মারা গেছে, ভাইয়া আমি জানি না সেটা কি রক্ত তো না, আমি তো আমার বাবার রক্ত না, আমি আমার মায়ের রক্ত না, হয়তো গর্ভধারিণী মা। যেদিন আমার ফোন দিছে যে ফুপি মারা গেছে, আমার চোখ দিয়ে না পানি পড়ছে, কেন শীতের দিন ছিল, আমার মা আমার ঠকাইছে। আমার হাজবেন্ডে পরে যে ফোন দিছে যে ও কাঁদতেছে কেন, তখন বলছে যে ওর মা মারা গেছে। তখন এই পাশের থেকে তো শোনা যায়, ওই পাশে তার কি বলে শুনি না। তখন আমি জিজ্ঞেস করছি, উনি জিজ্ঞেস করছে তাহলে আমি কি সুমাইয়ারে নিয়ে আসবো, না আনার দরকার, আচ্ছা ঠিক আছে। তারপরে আমার মা মারা গেল, তাদের সাথে আমার ভাই বোনদের সাথে যোগাযোগ নেই, কারণ আমি যদি তাদের সাথে এখন যাই, কোনো সময় তাদের আমার পরিচয় হয় না। এখন যদি তারা ভাববে সবকিছু হারাইয়া অসহায় আমাদের কাছে আসবে, আমি পরের কাছে যাবো, আপন লোকের কাছে যাবো। তাদের কাছে, তার মা যদি, তাদের যদি আপন হইতাম, রক্তের হইতাম, নিজের সন্তানের ভাইয়ের সংসার আলো জ্বালাইতে নিজের সন্তানের বলি দিছে। ভাইয়া একটা আমার ঘরে সন্তান হয়েছে, আমি জানি না। একটা মা যখন সন্তান জন্ম দেয়, আল্লাহ তার পেটে তার সন্তান দেয়, সে দুনিয়াতে আসার আগে একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। আর ওই সন্তানরা একেবারে 24 বুঝে 6 মাস তার মায়ের বুকের দুধ খাইয়া বড় হয়। আমার মায় কোনোভাবে দিছে, কোনোভাবে আমার মায় দিল। আমি তো তার ঘরে খাবার ছিল না, ঠিক আছে, কিচ্ছু ছিল না, কিন্তু বুকের দুধটাও তো ছিল। আমার ভাগ্যে, মানে এখন বুঝি যে আমার মায়ের বুকের দুধ আমার ভাগ্যে জুটে নাই, পরের বাড়ির ঘরের দুধ আমার ভাগ্যে জুটছে। কিন্তু ওই মায়ের 2.5 বছর আমি বুকের দুধ খাইছি। উনার মার সন্তান মারা গেছে সেদিন 5 দিন, 5 দিনের দিন নারী কেটে নিয়ে এসে পড়ছে, আমার ফুপি আমার বলছে। তারপরে এই আর কি, আমার স্বামী ওইখানে আমার ঠকাইছে, আমার বলে নাই কিছু। এটার জন্য আমার স্বামীর আমি ক্ষমা করবো না।
কারণ মায়ের কাছ থেকে সন্তানের হকটা বঞ্চিত করছে সে জেনে শুনেও। সে অসুস্থ ছিল, আমি তো সে যে আমার মা সে তো জানতো, সে তো আমার তার শাশুড়ির কথা কেন শুনবে? তার স্ত্রী তো তার শাশুড়ি দেখা আনতে পারতো না ইচ্ছা করলে না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, গোপন রাখছে কিন্তু সারাটা জীবনই রাখতে পারতো, কেন শেষ বয়সে এসে সেটা জানিয়ে দিল? এখন ওই আমি কি করছি, সমিতির থেকে 2,40,000 টাকা তুলছি, তুললা চাউলের গদির মধ্যে দিছি, যে আমার ঘরে যেহেতু স্বামী 5-7টা নামে দিয়া, আমি কি করছি চাউলের গদির মধ্যে টাকাটা দিছি, যা ওইখান থেকে যে ইন্টারেস্টটা আসবে ওইটা দিয়া সমিতি চলে যাব। ঠিক আছে ভাইয়া? সমিতিতে দিতে হইতো সপ্তাহে 3,500, 4,500, আমি টাকা দিতাম 7,300। যখন টাকাটা তুললাম, কোন নামটা 5 সপ্তাহ, কোন নাম 6 সপ্তাহ, কোন নাম 2 সপ্তাহ আইসা আটকে গেল টাকাটা। ওই চাইলের গদির ওয়াইফ যে বেড়ায়, ওই বেড়ার স্ত্রী অসুস্থ, কিডনি প্রবলেম, মাদ্রাজ নিয়ে গেছে, সে টাকা স্টপ করে রাখছে। সে আসছে, আসার পর এখন শুনলাম যে এখান থেকে গেছে নারায়ণগঞ্জ, তার নারায়ণগঞ্জ কালীবাজার চালের দোকান। এখন যে আমি 2.5 লক্ষ টাকা সমিতির থেকে নিলাম ভাইয়া, এখন তো আমি টানতে পারি না, এখন আমার বাড়ি ঘর আমি থাকতে পারি না ভাই। 2.5 লক্ষ টাকা এক সমিতি, আরেক সমিতির থেকে নিছি 28,000, আরেক সমিতির থেকে নিছি 25,000। এই টোটাল টাকাটা এইভাবে ভাইয়া দেখা যায় 2.5 লক্ষ দিছি, গড় 5,000 খাইছি। কিন্তু এ পর্যন্ত সন্তানদের নিয়ে আমি আছি। আমি সবসময় চিন্তা করতাম আমার সন্তান 3টে আমার কাছে বড়, আমি বিয়ে করলে একটা স্বামী পাবো, কিন্তু আমার সন্তানেরা বাবা পাবে না, কোনোদিনই না। আমার সুখের ঘরে আমি দুঃখের আগুন লাগাইতে চাই না, কিন্তু ওই আগুনগুলি আমার ঘরে আসলো। আমার মায়ের দিক দিয়ে টাকা, সমিতি টাকার জন্য আমি টাকা দিতে পারি না, পালাই পালাই থাকি। এলাকা থেকে আমি 72,000 টাকা ঋণ করছি ভাই, এগুলো সব সংসারে আমি খাইছি, ছেলে মেয়েদের লেখাপড়া যায়। এখন 6-7 মাস ধরে আমি এই কিনা বেতন টেতন দিতে পারি না, পড়াই স্টপ। মানে ওরা যে মাদ্রাসা হুজুরা জানে আমি খুব ভালো, অগ্রিম বেতন দিয়া ছেলেদের পড়াইতাম, সেই হিসাবে। আর ছেলেটাও মাদ্রাসার মধ্যে 1 নম্বর ছাত্র, আমার ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ছাত্র, ওই ছেলেটাও ক্লাস 5-এ বৃত্তি পাইছে। তাই এখন ভাই আমি ওইখানেও ছেলেদেরও লেখাপড়ার স্থগিত রাখছি। মাদ্রাসা থেকে আমার ফোন দেয়, এলাকায় আমি থাকতে পারি না, 72,000 টাকা ঋণ সমিতির মধ্যে আছে, প্রায় 3 লক্ষ টাকা। এই পর্যন্ত দিতে দিতে ভাইয়া এক সমিতির মধ্যে আসছে 21,000, আরেক সমিতির মধ্যে আসছে 19,000, আর এটার মধ্যে ভাইয়া 1,43,000। 1,43,000 টাকার মধ্যে আমার 2টা বড় ছেলেটা সপ্তাহে 2,000 টাকা দেয় ভাই। এখানে আমার আর পুরো ইনকাম নাই। এমন দিন যায় 2,000 টাকা সমিতির দিলে আমার ছেলেটা গাড়ির যে কন্ট্রাক্টদার আছে না, কন্ট্রাক্টদারি করে আমার ছেলে, ওই ছেলেটা 2,000 টাকা দেয়। আমার ঘরে মনে করেন খাবারের কিছু থাকে না ভাই, খুব কষ্ট। দেখা যায় 1 দুগা ভাত আছে, এই ভাত দুগা আমি আনতে গেলে আরেকজনে খাই এলাই, মানে এমন মধ্যে পড়ে গেছি। আবার ঘরে থাকতে পারি না, মানুষ অত্যাচার জুলুম করে। এর মধ্যে আমি যে সম্পত্তিটা পাবো, এই সম্পত্তিটার জন্য আমি বাড়িতে গেছি, যে আমি সম্পত্তির জন্য যাই নাই, আমি গেছি। এই যে 50,000 টাকা আমার হাজবেন্ড দিছে 2005 সালে 7 সালে, ওই টাকাটা আনলেও তো আমি মানুষ কিছু থামাইতে পারি। গেছি টাকা আনতে গেছি, পরে আমি টাকাটা, মা আমি তো এরকম সমস্যায় পড়ে গেছি, তো মা হন এটা কি করা যায়? কি করবি? আমি তাইলাম আমার যে জায়গা আছে ওই জায়গা থেকে 1 কাঠা জায়গা বিক্রি করলেও ভাই একেবারে এই বাজারে 10 লাখ। তোর কি এর জায়গা? আমার কি এর জায়গা? মানে তোমরা আমার জায়গা দিছো না? হ্যাঁ জায়গা দিছি, জায়গাটা এমন ভাবে রাখছি মাইয়ারা ব্যবহার করতে পারতো না, শুধু পোলারাই ব্যবহার করবো। এর মধ্যে আমার ভাইটা ছিল 2 নম্বর ভাই, ওই ভাই আমারে বোনেগো কোনো জায়গা দিতাম না। বাবাই ব্যাংকের কাছে দলিল লেখা গেছে, এই দলিল আমরা ছুটেছি, বোনেগো কি আর জায়গা দিল? আমি কোথাও ছুটাইছো? তো আমরা যে ব্যাংকে টাকা দিছি 2007 সালে 50,000 টাকা দিছি। ঠিক আছে জায়গা দিবি না, তাহলে 50,000 টাকা দিয়ে দে। মায়ের টাকা কি আর টাকা দিবি? মায়ের জামাইকে দিয়ে দিয়ে তুই কইছি এই টাকা। জামাই কয়ে গেছে তোরে ছোটতে লালন পালন করছি, এই বিনিময়ে 50,000 টাকা আপনারা কিনা সুমাইয়া আপনাদের কাছে ঋণই আছে, ঋণ সুদ করে দেয়। তাইলে আমার বাবাই কি আমার 50,000 টাকা দিয়ে বড় করছে? আমার বাবা আমার ভিআইপি ভাবে বড় করছে। আমি জীবনে কষ্ট দেখি নাই। 10টা ভাই বোন ছিলাম, সবাই যদি একদিন মার্কেটে দিতে আসলে মার্কেটে নিয়ে যেত, আমার নিয়ে যেত একদিন একা। আমার বাবা আমার কোটি টাকা খরচ করে বড় করছে, 50,000 টাকা খরচ করে বড় করে নাই। এখন আমার মা যদি বলে যে এই টাকা দিয়ে আমার জামাই আমার ঋণ সুদ করে দিয়ে গেছে, তাইলে আমার আর টাকা দরকার নেই, তাইলে আমি ঋণ মুক্ত হয়ে গেছি না? আমি ঋণ মুক্ত। আপনি একটু নিজেকে আমি বুঝতে পারছি যে খুবই মানসিক টেনশনে আপনি। আমি একটু ধৈর্য ধারণ করতে বলবো আপনাকে প্লিজ। এটা আসলেই খুবই দুঃখজনক। একটা মানুষের সোনালী শৈশব, তারপরে সারাটা জীবন জুড়েই স্যাক্রিফাইস একটা মানুষের জন্য,
এবং শেষ বয়সে এসে নিজের বাবার অনুপস্থিতি, নিজের হাজবেন্ডের অনুপস্থিতি একটা বাঙালি নারীকে কতটা অসহায় করে দিতে পারে। দেখুন, আমাদের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নাম হচ্ছে জননী। আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। প্রতি শনিবার বেলা 3:08 অনুষ্ঠানটা শুরু হয়। মাত্র 40 মিনিটের অনুষ্ঠান। আমরা এমন সব জননীদের ওখানে নিয়ে আসি যে গ্রাম বাংলার আর্থসামাজিক যে অবস্থা, নারীদের প্রতি যে কি পরিমাণ পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে একটা নিপীড়ন করে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়, সেই চিত্র এখানে তুলে ধরা হয়। আপনারা যদি একটু শোনেন, নিজের জায়গা থেকে যদি কিছু করার থাকে, অন্তত আর কিছু না করতে পারেন, কোনো অবিচার যেন কখনো না হয়, সে ব্যাপারে সচেতন হতে পারবেন। আপনার সন্তানরা এখন কোথায় আছে? আমার সন্তান একটা গাড়িতে কন্ট্রাক্টরি করে, যে হাফেজ, সেও আয়সা পড়ছে একটা মোটরসাইকেলের দোকানে দিছি কাজ করতে, কারণ মায়ের ঋণ। আমার সন্তানেরা বলে আমার মানে সবকিছু বলবা, কিন্তু আমার মানে দুশ্চরিত্র বলবা না। এটা তো আপনি অনেক বড় একটা অ্যাওয়ার্ড আল্লাহর কাছ থেকে পেয়েছেন যে নিজের সন্তানরা আপনাকে অনেক লাভ করে। আর ছোট সন্তানটা কি করে? মাদ্রাসাতেই আছে, এখনো মাদ্রাসাতেই আছে। মানে আপনার জন্য সবচেয়ে বড় বাধা যেটা এই মুহূর্তে আমি বুঝি, সেটা হচ্ছে এই এনজিও ঋণগুলো আপনাকে শোধ করতে হবে। আবার পারিবারিক ভাবে এলাকা থেকে ভাইয়া অনেক ঋণ, ৭৫,০০০ টাকা ঋণ করছি। এই ঋণের জন্য আমি ঘরে থাকতে পারি। এখন আপনার কি এমন কোন প্রপার্টি কিছু আছে যেগুলো আপনি বিক্রি করে? আমার স্বামীর ভিটে বাড়ি ছাড়া ভাই আমার কিচ্ছু নাই। আমি যদি এই ভিটে, আমার সন্তানেরা বলছে মা এক কাটা জায়গা বিক্রি কইরা তোমার ঋণগুলো মুক্ত করি, আমি না করছি। আমি বলছি না আব্বা, তোমরা এই কাজ করো না। আচ্ছা আচ্ছা, আমার কথা একটু শোনেন। সেটা হচ্ছে আপনার স্বামীর ভিটে বাড়িটা কত কাঠার উপরে? 2 কাঠা। মাত্র 2 কাঠা। এটা নারায়ণগঞ্জে কোথায়? নারায়ণগঞ্জ বন্দর ব্যাপারী পাড়া। বন্দরের ব্যাপারী। আচ্ছা, তো আপনি এখন তাহলে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন? কিভাবে আপনি সামনের দিনে এই ঋণগুলা শোধ করবেন? কিভাবে কি করবেন? কোনো চিন্তা ভাবনা আছে? আমি হ্যালো 8920 4 বছরের নিয়মিত শ্রোতা। গত 4 বছর ধরে আমি শুনতেছি। জি। আচ্ছা, এখন আমি লিসনারদের বলবো, লিসনার কাছে আসছি ভাইয়া, তারা যদি একটু মহব্বতের সহিত আমাকে একটু হেল্প করে, আমার জন্য দোয়া করে, তাহলে হয়তো বা আমার পরবর্তী দিনগুলো খুব ভালো কাটবে। প্রিয় শ্রোতা, এই ছিল সুমাইয়ার জীবনের